আচ্ছা কাজটা শেষ চিন্তা করলে হবে না। أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. হুজুরের এটা লাইফ العظيم أن يشفيك. أسأل الله العظيم رب العرش 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 العظيم أن يشفيك. আমরা ঘটনাস্থলে আসছি পঞ্চগড়ে সদর হাসপাতালে। আলহামদুলিল্লাহ সুস্থ আছেন হযরত। হ্যাঁ আসছি আসছি। বাইরে শব্দ ভিতরে গেলে কাজ করতে হবে না, শব্দ ভিতরে গেলে কাজ করতে হবে না। শোনেন এরপরে আমারে পায়জামাটা খুলতে বলেছে। إنا لله খুবই খারাপ। আমার শরীর পায়জামা সব লাফা হয়ে গেছে। আজকে দুপুরে আমার আলেমেরা এই লঙ্গি এনে দিয়েছে। তারপরে টানি আমারে গাড়ির পিছনে দিয়া মনে হয় এই পাশে বেশি গাড়ির পিছনে দিয়ে রাস্তার উপরে নিয়ে আড়াআড়ি করে আমি আমার মাজা কমে এত ব্যথা হয়ে গেছে, খেইস দিয়া ধরে মানে ব্যথায় কোনো লড়ার সাথে কোনো শক্তি না। মুখ দিয়ে কোনো আওয়াজ করলে আরো ভালো। আমি খালি দোয়া করতেছিলাম আল্লাহ বাধা ছিল। তারপরে আমার রাস্তার উপরে নিয়ে দেখছি যে রাস্তার উপরে আমার নিয়ে এরপরে খেয়া এরপরে গাড়ি আটকে যাওয়া করছে। তারপরে একটা লোক রাস্তার উপরে রাখিয়া গাড়ি আটকে পাঁচজন না চারজন করোনা দিয়ে চলে যেতে। একটা লোক অনুভব করলাম 40-45 হইতে পারে বলার আওয়াজ একটু বয়স বয়সের বলায় 40-45 না বয়স্ক মানুষ যা করছে তোর যদি জীবনের ভয়ে অবস্থা আমরা কি করতে পারি? যদি ভয় থেকে থাকে আমাদের কথা মোতাবেক সব কমার মোতাবেক কাজ করবি, আনলে এরপরে এই কথা বলিয়া লোকটা কয় যে কোনো মুখল একটু দয়া হয়েছিল যে বয়স্ক মানুষ এই কথা কইছি, বয়স্ক মানুষ টায়ার নিয়ে আমারে আমি এই ঘাসের উপরে রাস্তা থেকে সেভ করিয়া টায়ার নিয়ে এনে পালিয়া এরপর এই চোখের বান্ধা কাপড়টা লইয়া দেখলাম যে ওই একটা লোকই খালি আছে, এই ওটসকে উঠে গেছে চলে গেছে। গায়ের তো অন্ধকার তো
মানে সাদা কিছু না, অনুভব করলাম যে অন্য কোন রং, এটা অন্ধকার ভিতরে পাইলাম না। ওখানে জায়গাটা পুরো অন্ধকার, অন্ধকার তো দিয়ে দিয়েছে, যেন সামনে লাইট আছে, লাইট আছে, অনুভব করলাম এই অন্ধকার জায়গা, এই জন্য অন্ধকারের কারণে ঠিক হইলাম না। নাম্বার তো ভালো, রংটা দেখছি, তাও গাড়িটা তো বড়, নাম্বারটা তো ছোট জায়গা, এটা তো সামনে বা পিছনে না। ও শিকলটা তখনও ওই গাছের লাগে ইয়ে করে না, যখন ওই টানিয়ে কিনে আনছে তখন গিয়ে ইয়ে লাগে বাঁধতে পেয়েছি। অনুভব করছে যে আমি যে কোথাও যাইতে না পারি বা কি জন্য বাঁধছে, ওই গাছের সাথে কি লাগে যে বাঁধছে, এটা পরে ছোট্ট গাছের সাথে একটা ছোট্ট গাছের সাথে বাঁধছে। ওই পায়ে, এই পায়ে, এই পায়ে বাঁধছিল, হয় এইখানে ফালা দিয়ে বাঁধছে, এক পায়ে শুধু এক পায়ে হয়, আরেক পায়ে বাঁধছে বললে খেয়াল আসে না, না আরেক পায়ে ওই এক পায়ে বাঁধছে। তখন আপনার পরনে কি কিছু ছিল? আমার ওই পায়জামা ছিল একদম গায়ের জামা, ভিতরে খুলে নিস, পায়জামা খুলে নেওয়ার পর কি আর পরাই দিছিল? টুমাল না, না, পুরা দেয়নি। করি না, পরাই দেয়নি। পানিটা গায়ে দিয়েছিলাম। না, না, ছিল। ছবিতে পরে আমরা দিছি। হয়তো কেউ রেখে দিছে। না, আমি কোনো সময় রুমালি ব্যবহার করি না, ওই মেকআপ যখন আপনাদের এসে উঠাইলো অ্যাম্বুলেন্সে, তখন কি সাথে সাথে আপনার কাছে ফোনটা নিয়ে নিচ্ছে গাড়ি? ফোনটা যে কখন নিচ্ছে এটা কইতে পারি না, গাড়িতে করে দেওয়ার পরে নিল। তারপরে শুধু আপনার যে বর্ণনা শুধু মায়ের কথাই শুনলাম, খালি মায়ের। এই যে লং, যখন ওই যে দুদিনের মধ্যে ঝগড়া বাঁধলো, এই মাঝখানে গিয়ে দেখুন কোনো কথা হয়নি না, ঝগড়া তো এইখানে এসে এই যে লং পথ আপনি দেখলেন যে হর্ন বাজায় সারা পথে মানে আমি কথা খেয়াল করবো কি, আমার যে মাথায় যে ঠিক করে যায় কথা বোঝা বা কিছু, মানে বেশি উঁচা স্বরে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, সে কোনখান গেলে ভালো হয়, কী করবো, কোন জায়গা দিয়া কোন গেলে কি গ্রাম হইবে না, না কি কথা কইছে আমি কষ্ট বুঝ নেই, কোনখান দিয়া যাইলে কী করবে, কী করবো, বা এই ধরনের ছোট করে কথা বলে গান কানে শোনে না বললেই চলে। আচ্ছা, এখন বলি আপনি তো এই কথাগুলি বলতেছে খালি সারা পথে। আচ্ছা, ওটা বোঝা যাবে না, কিন্তু আমরা দিতে পারিনি। আপনি তো সারা দেশে মোটামুটি যান, এক সময় মোটরসাইকেলে দাপড়ে বেড়াইছেন, ভাষা তো বুঝেন, আঞ্চলিক ভাষাগুলো, বাংলাদেশের ভাষা। বাংলাদেশে কোনো ভাষা না, আপনি কাকা শোনেন, প্রমিত বাংলায় কথা বলে। আমার মাকে যা গালিগালাজ করে, এই গালিগালাজটাও শুদ্ধ বাংলা, প্রমিত বাংলায়, ব্যাকরণ কোনো ভুল নাই। তুমি তো বাংলায় তো কুষ্টিয়ার মানুষের কথা বলে, ওরকম মনে হচ্ছে? এরকমও না, কলকাতার মতো কুষ্টিয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার ভাষা আমি জানি, এইগুলি না, একেবারে বিশ্বাস হয় না, এইটাই সত্য কথা। শুরুতে কি ভাষা একই রকম ছিল, নাকি এমন হইতে পারে যে একদল নিয়ে এসে আরেকজন তুলে নিচ্ছে? প্রথম থেকে একই রকম ভাষা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশবাসী, সকাল থেকে এই পর্যন্ত সফর করে, প্রায় 10 ঘন্টা যাবত সফর করে এইমাত্র পঞ্চগড় সদর হাসপাতালে এসে পৌঁছালাম। একটু কথা বলতে জানা, এখানে এসে যা জানতে পেরেছি কোনো ভাষায় প্রকাশ করার মতো না। একজন আলেম দিনকে কাপড় খুলে উলঙ্গ করা হয়েছে, তার দাড়ি কেটে নেওয়া হয়েছে। আল্লাহর কসম, এই প্রত্যেকটা দাড়ির প্রতিশোধ আমরা তুলব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাবো, তারপরে যাবো, দাঁড়াবো এখানে, দেরি করতে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াহাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানে লড়াইয়ের ওয়াদা করেছেন। এক একটা দাড়ির বিনিময়ে আমরা এক একটা মুশরিকের কল্যাণ 100 মুশরিকের কল্যাণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক একটা দাড়ির বিনিময়ে 100 মুশরিকের কল্লা দিয়ে সেঞ্চুরি করবেন ইনশাআল্লাহ। এবং ওনার পায়ে বেরি পরানো হয়েছে, এটা তোদের প্রতীকী বেরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ মুমিনটা বিজয় হবে এবং হিন্দুস্তানের মুশরিক শাসকদের বেরি পরিয়ে সিরিয়া ইমাম মাহদির কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্ম তোদের নিয়ে যাবে, সেটার টেররই তোরা করে দেখিয়েছিস। এটা তোরা যেটা করেছিস এটা বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশে যেখানে ইসকন পাওয়া যাবে গণধোলাই দিয়ে আপনারা থানায় দেবেন, ঠিক। কোন রকম জানটা বাঁচায় রাখবেন শুধু ইনশাআল্লাহ। উনাকে বাধ্য করেছে যে আপনার কি ওই ছেলে মেয়ের প্রেম বৈধ, যদি কোনো ইসকনি সনাতনী কোনো মুসলিম মেয়ের সাথে মুসলিম মেয়েকে প্রলোভন দিতে যায়, হাদিসে আছে মেয়েরা নাচে চুলাতো, তাদের জ্ঞান অসম্পূর্ণ। যদি তাদের এই কম জ্ঞানের দুর্বলতার উপর ভিত্তি করে যদি এই ধরনের কিছু করা হয়, যেখানে যেখানে সেটা ইসকন প্রমাণিত হোক আর না হোক, মুসলিম প্রেমের সাথে যদি কোনো মুসলিম মেয়ের সাথে মুসলিম প্রেমে লিপ্ত হয়, যেখানে পাবেন গণধোলাই ইনশাআল্লাহ। গণধোলাই দিয়ে থানায় দেবেন। এবং ইসকন মন্দিরগুলোকে টার্গেটে রাখেন, ঠিক। প্রশাসন অ্যাকশনে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আশা করি যদি তারা না যায়, আমাদের ধৈর্যের যদি চ্যুত হয়, আমাদের ধৈর্যের যদি ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আমরাই সেখানে অপারেশন চালাবো ইনশাআল্লাহ। ইসকন মন্দির থেকে যেন যেখানে যেখানে অস্ত্র আছে অস্ত্রগুলো সরাতে না পারে, যাদের এলাকায় যাদের বাড়ির আশেপাশে ইসকন মন্দির আছে, যুবকদেরকে আমরা বলবো রাত দিন জেগে পাহারা দিবেন যে ইসকন মন্দিরে কারা ঢোকে কারা বের হয়। ইসকন মন্দিরের আশেপাশে আপনারা সিসি ক্যামেরা লাগান, যুবকরা পাহারা দেন। এবং থানাগুলোকে বলেন ইসকন মন্দিরে যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, থানায় গিয়ে দাবি জানান। আগামীকাল শুক্রবার আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইয়ের যোগ্য উত্তরসূরি, তিনি এই ইসকন নিষিদ্ধের দাবি তুলেছেন। সারা দেশে ইসকনের বিরুদ্ধে আগামীকাল প্রোগ্রাম দেওয়ার কথা বলেছেন এবং তিনি নিজে চট্টগ্রামের একটি বড় প্রোগ্রামে তিনি নিজে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি ইমামকে বলবো যে ইসকন সম্পর্কে আপনারা কথা বলবেন আগামীকাল জুমার বয়ানে, এবং জুমার পরই আপনারা কর্মসূচি দেবেন, ছোট হোক বড় হোক। মসজিদ ছোট হলে ছোট হবে, বড় হলে বড় হবে। এমনও হতে পারে ছোট ছোট মসজিদ থেকে আপনারা মিছিল নিয়ে বড় মসজিদ বা বড় মাদ্রাসায় যে জমায়েত হয়ে সেখান থেকে গণজোয়ার তৈরি করবেন। ইনশাআল্লাহ। ইসকনের কবর আমরা দেবই দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। এই গোলামি না আজাদি, আজাদি আজাদি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যাই হোক, হাসপাতালে রয়েছে আমরা স্লোগান না দিই। এটা শুধুমাত্র ওনার সান্ত্বনা স্বরূপ। বাইরে কি হচ্ছে উনি তো দেখছে না। আপনার ছেলে আপনি গুম হওয়ার আগে আমাকে জানিয়েছিল, ছোট ছিল, আমার কি জানো, মোহাম্মদুল্লাহ গুম হওয়ার আগে জানাইছিল, প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের মাধ্যমে আমাকে জানাইছিল। তখন আমি বললাম দেখো অনেক সময় এমন হয় ভিকটিমের পক্ষে দাঁড়াইলে পরে ভিকটিমই বলে যে দরকার নেই, আমি এটা নিয়ে বারবারই করতে চাই না বা ই করতে চাই না। এই কারণে আমি বললাম যে তার আব্বাকে দিয়ে আমাকে ফোন দেওয়া, যদি উনি আমাকে ফোন দেয় তাহলে আমি আমার অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ। তো এই আলোচনা চলছে, এর মধ্যেই আপনাকে তারা গুম করেছে। তো আপনাকে তারা গুম করে নাই। কোরআনে আল্লাহ বলেছেন যদি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কেমন যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করেছে। ঠিক। সুতরাং একজন ইমামকে খতিবকে গুম করেছে মানে সারা বাংলাদেশের সকল ইমাম খতিবকে গুম করেছে। ঠিক। হ্যাঁ যাবো ডিসি অফিসে, যাবো কি? হ্যাঁ যাবো, দাঁড়াতে বলেন, আমরা যাবো, তারা মিটিং হবে। তারা এখন বলছে এখনই যেতে, আমার যে 1 ঘন্টা পরে বসতাম আমি, আমার যে এখানে বসতে 1 ঘন্টা লেট হইতো। বুঝছি করে বলেন যে বুঝি দাঁড়াইতে বলছে ডিসি ডাকুক আর যে ডাকুক। কি বলছিলাম যে প্রত্যেকটা একজনের ক্ষতিকে হাত দেওয়া মানে পুরা হ্যাঁ, আমাদের একজন মুসলিমকে গুম করা মানে বাংলাদেশের প্রত্যেকটি মুসলিমকে যেন গুম করা হয়েছে। সুতরাং কোন মুসলিমের ঘরে বসে থাকার সুযোগ নেই। এটা 24 পরবর্তী বাংলাদেশ, এটা জুলাই পরবর্তী বাংলাদেশ। আমি একেবারে হুকুম দিচ্ছি, আমি দায়িত্ব নেব। ইসকনের সদস্য যেখানে পাওয়া যাবে গণধোলাই দিয়ে থানায় দেবেন। হ্যাঁ, মেরে ফেলবেন না,
মরে না যায়। ওরে গণধোলাই দিয়ে, কারণ ওকে ওরা প্রোটেকশন দেয়। আপনারা দেখছেন ইসকনের খুনিরা যখন পুলিশের হাতে তুলে দিয়েছে, কোনো ধরনের কোনো আঘাত করা হয়নি, তো তারা পুলিশ হাসতে হাসতে ওকে কোর্টে নিয়ে যাচ্ছে। 2 দিন পর জামিনে বের হবে, ও আনন্দে আছে। কথা কি বুঝতে পারছেন? এই আনন্দে যেন থাকতে না পারে। ও জেলে গেলেও যেন জেলখানার হাসপাতালে ওর থাকা লাগে। এগুলো বিচার যা হতে হবেই। ইসকনের একটা সদস্য যেন সুস্থভাবে বাংলার মাটিতে চলাফেরা করতে না পারে। আওয়ামী লীগের শিকড় কিন্তু এই জমিনে, এরপরেও ভারতের দালাল হওয়ার কারণে ওদেরকে আমরা টিকতে দেবে। আওয়ামী লীগের শিকড় এই জমিনে হওয়া সত্ত্বেও উপরে ফেলেছি, আর ইসকনের শিকড় তো এই জমিনে না, তারা ভারত থেকে উড়ে এসে জুড়ে বসতে চায়। এবং আজকে উনি বলেছেন যে ওনার সাথে যারা কথা বলেছে, বাংলাদেশের 64 জেলায় ওনার বিচরণ আছে, কোথাও 64 কোনো ভাষার সাথে মিলে নাই। মিলে কার সাথে? না, কলকাতার ভাষার সাথে মিলে, পশ্চিমবঙ্গের ভাষার সাথে মিলে। উনি নিজে বলেছেন না, আপনারা শুনেছেন? শুনেছি। সুতরাং এই ইসকনের নেতৃত্ব যারা দিচ্ছে, এখনো প্রশাসনের ভিতরে সরাসরি ভারতীয় নাগরিক আছে বলে আমাদের আয়না ঘরে আমরা ভিকটিম হয়েছিলাম। আয়না ঘরে যে চেহারাগুলো দেখেছি, সেই চেহারাগুলোকে আমরা এখনো দেখি, কিন্তু আমরা সবর করেছি, দেখেছি সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা, কিন্তু নেবে না আমরা জানি। আজকে এই ইস্যুতে আমার মৌলিক দাবি 3টা। ইসকন নিষিদ্ধ করতে হবে, 2 প্রশাসনে সংস্কার করতে হবে, আর 3 নম্বর হইল হাসিনার আমলে যত আলেম ওলামা তৌহিদি জনতার নামে মিথ্যা মামলা হয়েছে, সকল মামলা ঘোষণার মাধ্যমে উইথড্র করতে হবে। আমরা আর কোর্টে হাজিরা দিতে যাব না। আমার সাথে আপনারা একমত আছেন? এরপরে এর সাথে যত দাবি হয় যুক্ত করার কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবি তৌহিদি জনতার প্রাণের দাবি, মুসলিম জনতার প্রাণের দাবি, সারা বাংলার ভূমিপুত্রদের দাবি। এই দাবিতে কোনো ধরনের ত্রুটি করা হলে এই যে মাঠের নামছে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে ইনশাল্লাহ। আর এবার আন্দোলন বারবার আমরা শান্তিপূর্ণ করছি, অশান্তি সৃষ্টি করার জন্য প্রশাসন চেষ্টা করছে। অশান্তি সৃষ্টি করলে আবারও কিন্তু যাত্রাবাড়ির ব্রিজে পুলিশের লাশ জ্বলবে বলে দিলাম, আবারও কিন্তু পুলিশ জবাই হবে বলে দিলাম, বিপ্লব যদি এবার হয় সিরিয়ার স্টাইলে হবে বলে দিলাম। সুতরাং আমাদের দাবি, যদি ইন্টারিম চায় যে দেশে গৃহযুদ্ধ না বাঁধুক, ইন্টারিম যদি চায় দেশ স্থিতিশীল থাকুক, তাহলে আমাদের যৌক্তিক দাবিগুলো যেন সে মেনে নেয়। হিজবুত তাহরির তারা একটা মশা মারার কোনো রেকর্ড নাই, তাদের সাথে আমরা সব বিষয়ে একমত না, আমরা হিজবুত তাহরির করি না, কিন্তু একটা মানুষকে চর মারার রেকর্ড নাই, সেটা জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ। 24 পরবর্তী সময় তাদের মিছিল করতে দেয় এই সরকার। হিজবুত তাহরির মনে করেছিল আমাদের হাসিনা নিষিদ্ধ করেছে, আমরা কোনো খুন খারাপই করি নাই, কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে না। তাহলে হিজবুত তাহরিরের মতো একটি শান্তিপূর্ণভাবে যারা দাওয়াতি কাজ করে, যদিও তারা অনেক ক্ষেত্রে আমাদের সাথে দ্বিমত আছে, অনেক ক্ষেত্রে তারা গোমরা, তারপরেও গোমরা তো দেয়ানবাগীও, গোমরা তো আক্রোশ, তারা এই জমিনে দিন কার্যক্রম পরিচালনা করে তাদের করতেছে। কিন্তু হিজবুত তাহরির যত ভুল ত্রুটি থাকুক, আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাসী এবং গণতান্ত্রিক রাজনীতিতে যায় না, তাদেরকে এরা জঙ্গি বানাতে চায়। এটা আমরা 24 পরবর্তী বাংলাদেশ আর হতে দিব না। এই 3 দাবি যদি অনতি বিলম্বে বাস্তবায়িত না হয়, বিপ্লব আবার হবে, সেটা হবে একেবারে সিরিয়াল স্টাইলে। ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন আমরা সবাই হেফাজত, আমিরের হেফাজতের হাতে বায়াত দিচ্ছি। কেমন যাবে? উনি আমিরের হেফাজতের প্রতিনিধি আল্লামা মুহিবুল্লাহ, না আপনার নাম? আমাদের আমিরের হেফাজতের নাম আল্লামা মুহিবুল্লাহ। আমাদের আমিরের হেফাজতের নাম কি? আল্লামা মুহিবুল্লাহ। ওনার নামও মুহিবুল্লাহ। সুতরাং আমরা ওনার হাতে বায়াত হওয়ার কেমন যেন আমরা আমিরের হেফাজতের হাতে বায়াত হচ্ছি ইনশাআল্লাহ। বাইরে যারা আছেন, বাইরে থেকে বায়াতে নিয়োগ করেন, ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। এখানে উনি অনেক অসুস্থ। হ্যাঁ, সবাই বায়াত হন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এদিকে ভিড় করবেন না, অন্যরা পিঠে হাত দেন, সমস্যা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বান্দা
আল্লাহ এবং সর্বশেষ বার্তাবাহক সর্বশেষ বার্তাবাহক আমরা এখানে যারা সশরীরে উপস্থিত আছি সরাসরি উপস্থিত আছি এবং যারা ভার্চুয়ালি উপস্থিত আছি এবং পরবর্তীতে আমরা যারা এই লাইভ দেখবো, এবং পরবর্তী যে লাইভ দেখবো, যারা এই লাইভের কথা শুনবো, লাইভের কথা শুনবো, যারা এর প্রতি একত্রতা পোষণ করবো, যারা এই কথা আমরা সকলে এই মর্মে অঙ্গীকার আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর হাতে এই মর্মে বায়াতবদ্ধ হচ্ছি যে আমাদের মৌলিক তিন দাবি ইসকন নিষিদ্ধ করা, প্রশাসনের সংস্কার করা, ইসকনের দোষর এবং হাসিনার দোষর এবং ভারতের দোষরদের থেকে প্রশাসনকে মুক্ত করা, ইসকনের দোষর, হাসিনার দোষর এবং আমাদের তৃতীয় দাবি আমাদের তৌহিদি জনতার নামে হাসিনার আমলে যত মামলা হয়েছে একটি ঘোষণার মাধ্যমে সকল মামলা উজ্জ্ব করতে হবে। এই তিন দাবি বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ কাউকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ। এবং মুরব্বীরা প্রয়োজন মনে করলে এই তিন দফার সাথে আরো দফা যুক্ত করবেন, প্রয়োজনে এক দফায় পরিণত করবেন। আমরা মরবো, আমরা মারবো, তবুও পিছিয়ে হটবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এই বায়াতকে কবুল করুন, আল্লাহ এই বায়াতকে কবুল করুন। আল্লাহ আমাদের পিতাকে আপনি সুস্থ করে দেন। আসসালামুল আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়া। আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। আসসালামুল আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়া। 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 اللهم رب الناس اذهب الباس اسفي انت الشافي لا شفاء الا شفاء لا يغادر سقما. أعيذك بكلمات الله التامة من كل شيطان هامة من كل عين لامة. أعيذك بكلمات الله التامة من كل شيطان هامة من همزي ونفخي ونفسي. أسأل الله. أعيذك بعزة الله وقدرته من شر ما تجد وتحاذر. أعيذك بعزة الله وقدرته من شر ما تجد وتحاذر. أعيذك بعزة الله وقدرته من شر ما تجد وتحاذر. আরেকটা কথা বলে দেই, আজকে ওনার কাছ থেকে তোমরা ওনার পায়জামা কেড়ে নিয়েছো গোপনে জঙ্গলের ভিতরে। আমরা মোদির পায়জামা খুলে নেব প্রকাশ্যে ইনশাআল্লাহ। আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্ম মোদির ধুতি খুলে নিয়ে লাইভ করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। হযরত এখান থেকে আমরা ডিসি অফিসে বাগান মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বাইর করা হবে জুম্মার পরে সকলকে সকল ভাগে বলে ছেড়ে যাচ্ছি না বাদ জুম্মা সোনারপুর থেকে গাজী করেছিলাম বলছে এটা ওনারা বলছে আমাকে তুমি আমাকে এই বিষয়ে কোনো পরামর্শ দিবা না। জি এটাই তুমি কি আমার শোনো, বলতে বলছি তুমি নিজে করবা না আমাকে করতে দিবা? আপনি করবেন। আমি আগে তদন্ত করবো, তারপর মামলা করবো। সেটা রাত 12টায় হোক, 1টা হোক, দরকার 24 ঘন্টা পরে হবে। ওনাদের সার্ভার নাকি বন্ধ থাকবে। ওরা তাড়াহুড়া করবে মতো ঠান্ডা মাথায় কাজ করবে। এই যে কুদুর তেল নিয়েছি, তিব্বত কুদুর তেল, বাংলাদেশি তেল, এটাই যখন মাথায় মাখবো ঠান্ডা হবে মাথা, এরপরে ধীরে সুস্থে সব কাজ করবো। কথা বোঝা গেছে? ওরা বলবে 12টার মধ্যে মুদির বাচ্চারা, আর সেটাই করবো আমরা, এমন তো না। ডিসি আমাদের কর্মচারী, বোঝা নাই কথা? অবশ্যই। হ্যাঁ, নার্স আসবে। শোনেন, আমি বেরোয় যাওয়ার পর সবাই বেরোয় যাবেন, কেউ ঢুকবেন না। এখানে একটা মানুষ থাকবে না, শুধু সকাল থেকে যারা ছিল তারাই এখানে থাকে। আপনাদের একজন ডাকে দেন, আমাদের একজন পরিবার, আপনারাই আমাদের একজন আমাদের দুজন পরিবারের আপনাদের কেউ থাকবে এখানে? পরিবারের বলতে ভাই আপনারা আছেন না, আমাদের তো এখনো কাজ আছে, তদন্তের বাকি আছে অনেক, ওইটা আচ্ছা ঠিক আছে ভাই, আপনারাই আমাদের, এইটাই তো এই বাস জি ভাই। আমরা সকাল থেকে খেয়ে দিচ্ছি না, এখন বাকি সময়টা থাকতে পারবো না। প্রশাসনের গাফলতির কারণে ওরা পালিয়ে যেতে পেরেছে। ঠিক, প্রশাসন সঠিকভাবে কাজ করে পালাতে পারতো না। আচ্ছা, এখন
আমরা বের এটা ঢাকা না, এটা পঞ্চগড়, একদম ছিঁড়ে নেব। আসাদকে বলেন যে ডিসি দিকে কালকে আমাদের পঞ্চগড়ে আমাদের কে আছে বলে যান, বিক্ষোভ মিছিল আছে পঞ্চগড়ে। পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল কালকে বাদ দিন। সবাই বেরিয়ে আসেন, সবাই বেরিয়ে আসেন প্লিজ। আমি সবার পরে বেরোবো, আপনারা আগে বেরোবেন। সবাই বেরিয়ে আসেন, পরে বেরোবো সবাই, আপনারা আগে বেরিয়ে যান। রাস্তাটা ফাঁকা করি ভাই। হুজুর বের হবে একটু খালি ভাই রাস্তাটা ফাঁকা দিই। রাস্তা ফাঁকা করে দিই। হ্যাঁ আমরা বের হয়ে যাই, বের হয়ে ঘটনাস্থলে গেলে ওই মুরব্বিক নেবে। সিভিল সার্জন এখানে না হুজুর? হুজুর আচ্ছা এখানে পড়ে যাও। সকালে তো ওনারা ছিল না, সকালে ওনারা ছিল না। ওনারা সকালে ছিল না হুজুর, ওনার ডিউটিতে ছিল না। সকালে ছিল না, সকালে ছিল না। সাইড দেন। সাইডের একটু সাইডে একটু সাইডে। ভাই একটু চাপে যায়। ইল্লাহ তাকবীর, ইল্লাহ। এই আসি আমি। আচ্ছা, ভাই হইছে এখন ওদের সাথে। কাদের কাছে? কমিশনার ওখানে গেছে? বাইরে ফোন করো, কোনো মামলাটা আমাদের না করতে যাবে, ঝামেলা করা যাবে। আচ্ছা, তোমার কি অবস্থা এখন? এখন তো মোটামুটি আগের থেকে ভালো। আমরা যেভাবে পাইছিলাম তার থেকে এখন আগের থেকে না না, আমরা এখনো এরকম কোনো পরামর্শ করে মাত্র আসলাম। আমাকে আপনারা মানে যেটুকু দেখেছেন সেখান থেকে কি বলছেন, মানে এই অবস্থায় শরীর এত লম্বা সরকার পরিবার বলতাম এটা করা উচিত হবে। প্রচুর ব্যথা তো পড়ে। যেহেতু আমি সকালে যখন ওনাকে দেখছি, আমি যেভাবে পাইছি ওনাকে, তখন তো ওনার জ্ঞানই ছিল না। ওই লিস্ট কিন্তু আমি কপিটারি নিয়ে আসতো তো নিয়ে আসার পরে আমি কিন্তু অত অসাধারণতেই পাইছি। তখন কয়টা বাজে? এই কথা বলে কি? আসসালামু আলাইকুম, ভালো আছো? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, তোমার আব্বাকে পাইছো না? আলহামদুলিল্লাহ। এখন এই মামলা তাড়াহুড়ো করে করা যাবে না, আগে
যেখানে পাওয়া গেছে আমরা ওখানে যাবো, এলাকাবাসীর কাছে তদন্ত করবো, সব কিছু কমপ্লিট করবো, তারপর মামলা করবো। কথা বলছো? ওরা বলবে যে 12টার মধ্যে মামলা করে নাহলে কিছু হবে না, এগুলো সব ভাও কথা, এগুলো কোনো আইনে নাই, এগুলো তোমাদের ধোকা দিচ্ছে। কথা বলছো? বাবা দেখো, তোমাকে সাথে নিয়ে সব করবো, বলো। জি 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 না না না, আমার সাথে কথা হয়েছে হেফাজতের আমিরের সাথে, হেফাজতের আরো কেন্দ্রীয় নেতাদের সাথে আমার সাথে কথা হয়েছে, ওইটা ওই সময় ছিল, দেখছো? না না লিখো না, আমার সাথে কথা হচ্ছে হেফাজতের, এখন কোনো মামলা লিখো না বাবা। হ্যালো, হেফাজতের আমিরের সাথে আমার কথা হয়েছে, বুঝছো? হ্যাঁ, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের মাধ্যমে কথা হয়েছে। কার সাথে? কার সাথে বুঝি না। এই তোমার ভাই কই আছে, তুমি কি ওরা ঠেকা, পুলিশ চাচ্ছে ওকে দিয়ে দেখেন, ও একটু মানে ভালো ছেলে, পরে বুঝেছে যে 12টার মধ্যে মামলা না করলে মামলাটা মজবুত হবে না, এই হবে না, সেগুলো সব মিথ্যা কথা। এটা করতেছে কেন? যাতে আমরা তদন্ত সাপেক্ষে সুষ্ঠুভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে মামলাটা কি না করতে পারি, এজারে যেন সবগুলো যুক্ত করতে না পারি। কালিয়া করেও কিন্তু ঠিক এটাই করেছিল, ওই যে ধর্ষিতা মেয়ের ক্ষেত্রে, এটা তাড়াহুড়া করে মামলা করে সবকিছু সাবমিট করে দিয়েছিল। এই জন্য আমরা এখানে তাড়াহুড়া করবো না, আমরা আমাদের আসছি এলাকায় যেখানে পাওয়া গেছে, আমরা সর্বপ্রথম ডাক্তার সাহেবের জবানবন্দি নিচ্ছি। সবকিছু না দেখে কিভাবে এই দেখো, ডাক্তার সাহেবের কথা নিচ্ছি, আমরা যেখানে ওখানে যারা পাইছি ওখানে যাব, ওখানকার জনগণের কথা নেব, এরকম ভাবে সবার কথা আমরা কি করবো, সংগ্রহ করব। সংগ্রহ করার পর আমরা যে তথ্যগুলো পাবো সেই তথ্যের আলোকে কি করবো, মামলা করবো। এখন মামলা করতে গেলে পুলিশ একটা এজাহার লাগবে, আমাদের সাইন করে দিয়ে আসতে হবে। কথা কি বুঝে গেছে? ওই ধর্ষিতা মেয়েটা কিন্তু মানে এমন এমন কাজ করছে, বয়স টয়স সব কমাই দিয়া এখন এগুলোকে চেঞ্জ করা মানে অনেক ব্যাপার, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এজন্য তোমাকে বলছি, তোমার ভাইয়ের কাছে যাও, ওকে বুঝাও। আর ও যদি বলে, হেফাজতের নেতা ওই যে কেন্দ্রীয় নেতা মাসুদ করিম সাহেব একটা হুমকি দিয়েছিল গতকাল, হ্যাঁ এটা দিবেই তো, যে যদি মামলা না নেন তাহলে আমরা বড় কর্মসূচি দেবো, সেটা জিডির ব্যাপারে ছিল হয়তো। আর আমার সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছে, নিয়মিত যোগাযোগ হচ্ছে, এবং ওনাদের মাধ্যমে আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী বলতে যোগাযোগ হচ্ছে। তো আমি এমন কিছু, আমি তো লাইভে কথা বলছি না, গোপনে বলতেছি, না না লাইভে বলতেছি না, আমার সাথে পুরো সবসময় হটলাইন আছে, আলমী সাকিব আমার সাথে ছিল, মুহূর্তে মুহূর্তে হেফাজতের নেতৃবৃন্দ খবর নিচ্ছেন। অনেকে বলতেছেন হেফাজত কিছু করতেছে না কেন, আলহামদুলিল্লাহ হেফাজত সব করতেছে। হ্যাঁ, তারা হয়তো মশা মেরে কামান লাগাতে চাচ্ছে না, মনে করতে সরকার হয়তো এমনি দাবিগুলো মেনে নেবে, নাহলে তারা কর্মসূচি দিবে, এবং দিয়েছে তো, আগামীকাল সারা দেশব্যাপী কর্মসূচি দিচ্ছে না, এজন্য কথায় কথায় হেফাজত কিছু করছে না, হেফাজত কিছু করছে না। আমাদের মাদার সংগঠন হলো হেফাজত, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন হলো হেফাজতের একটা শাখা, আজাদী আন্দোলন বাংলাদেশ হলো কি হেফাজতের একটা শাখা। আমাদের মাদার সংগঠন কি হেফাজত, আমাদের চেতনা হলো হেফাজত। সুতরাং হেফাজতকে আমরা বিতর্কিত করবো না, ঠিক আছে? হ্যাঁ, যদি কেউ হেফাজতকে তার কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত করতে চায়, যে বিতর্কিত করতে চাইবে তাকে ব্যক্তি খারাপ হইতে পারে, কিন্তু এই কারণে হেফাজতকে বিতর্কিত করা যাবে যাবে না। অনেক সময় আমরাও আবেগে অনেক কিছু বলেছি, এগুলো আর বলা যাবে না, কারণ রর এজেন্টরা চাচ্ছে এগুলো কি আমাদের আলমদের কি সৃষ্টি করতে, হ্যাঁ ডিবেট সৃষ্টি করতে চাচ্ছে। কথা বোঝা গেছে? তো এই জন্য অনুরোধ করছি সবাইকে, আমি শুধুমাত্র হেফাজতে ইসলাম না, হেফাজত ইসলাম সহ আরো শীর্ষস্থানীয় মুরব্বীদের ছায়া আমার উপর আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লোগোটা একটা ধরলে তো আমরা অন্য মিডিয়া লোগো দুইটা লোগো ভাই সবসময় মিডিয়া লোগোটা কি সাথে নিয়ে সম্ভব নিয়ে আসলো ভাই আপনারা আসি, আপনারা এই কদিন কইছিলেন, এই কদিন তো কোনো সাংবাদিকই পাইনি। আমরা তো ভাই জেলায় কাজ করি, আমরা তো না না এই কদিন এই যে ওই মেয়েটাকে কোনো সাংবাদিকই পাইনি, কিসের এই ঠিক আছে? এখন হলো ফুটেজ কর, এতই সাংবাদিক পাইনি কেন? জাতীয় পর্যায়ে আজকে সকাল না সাংবাদিক নেই, এই যে 4-5 দিন ধরে আন্দোলন সংগ্রাম করছি, কোনো হয় না কেন? এখন লোগো নিয়ে মারামারি বাঁধাচ্ছেন, একদম ইলিয়াসেরটাই হবে লোগো, এটা বাংলা এডিশন। ইলিয়াস ভাই শুরু থেকে থাকে আমাদের সাথে, ইলিয়াস ভাইটা থাকবে, ইলিয়াসের লোগো লালটার সামনে, এটা কার? বাংলা এডিশন। বাংলা এডিশন। ও আচ্ছা, একই তো লোগো। ও আমি ভাবছি কি এটা একটা লোগো, এটা আরেকটা লোগো, মানে তাই নিয়ে কারণ। আচ্ছা ইলিয়াস ভাই যদি দেখে থাকেন দুঃখিত, এই আসার কিন্তু আপনার দিনে
যে যারা এই যে কামড়াকামড়ি করা শুরু করেছে এখন ফুটেজ নিয়ে তাদের বলছি আমরা সাংবাদিকদের ডাকতে ডাকতে আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সাংবাদিকদের ডেকে পাই না। কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করলাম, 23 জন সাংবাদিক ছিল ভাই। কয়জন? 23টা পত্রিকার সাংবাদিক। কেমনে বুঝলাম? সাধারণ সম্পাদক বলতেছে ভাই প্রেস ক্লাবে জায়গা হয় নাই বলে ওদেরকে একটু দূরে নিয়ে আসছি মসজিদে। দূর থেকে আসছে অনেকে, দুপুরবেলা খায় নাই, একটু খাইতে দেন কিছু। এদের বেতন করি ওইভাবে নাই, জেলা পর্যায়ের সাংবাদিক। আমার মনটা গলে গেল। আসলেই তো সাংবাদিক বেতন টেতন ওরকম না। আমি বললাম ভাই খাইতে কত দেবো? কতজন? 23টা পত্রিকা থেকে আসছে, একটা পত্রিকা নিউজ করে কথা বলছেন নাই। এজন্য সাংবাদিকদের দায়িত্ব যেটা নিয়ে কেউ নিউজ করে উদ্ঘাটন করে নিউজ করা। আপনারা ইউটিউবারদের মতো হয়ে গেছে, ফুটেজ কোর। ঠিক যখন দেখেন যে এখন এমনি এটা ভাইরাল ইস্যু, তখন আপনারা করেন। সাংবাদিক থেকে এটা নৈতিকতা খুঁজে খুঁজে বের করা। শুধুমাত্র ফেস দ্য পিপল, ফেস দ্য পিপল এবং ইলিয়াস ভাই স্যার আমরা কাউকে ভাই আল্লাহ তাআলা ইলিয়াস ভাইকে নেখায়ত দান করেন, আমিন। পিপলকে নেখায়ত দান করেন, আমিন। তো যাই হোক, আমরা স্পষ্ট বলতেছি পুলিশ যেন আমার এই যে ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে সহজ সরল যারা, এদের মধ্যে অনেকে আছে জাদুগ্রস্ত, এদেরকে নিয়ে যদি পুলিশ কি করে মানে একটা মামলা করে ফেলে, আমরা কিন্তু দুর্বার আন্দোলনে যাব। আমরা স্পষ্ট বলেছি, ওনার পরিবারের পক্ষ থেকে আমাকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে, ওলামা একরাম আমাকে পাঠিয়েছে। সুতরাং আমাকে বাদ দিয়ে যদি ডিসি অফিসে ডেকে, এসপি অফিসে ডেকে এমনি সেমনে প্রলোভন দেখিয়ে অথবা চাপ সৃষ্টি করে আমাদের উপস্থিত না রেখে মামলা নেয়, এটা আমরা ওই যে ধর্ষণের ঘটনার মতোই দুরভিসন্ধি হিসেবে মনে করব। আমরা এখানে তো অধিজনতা আছি, আমরা একটাও মিথ্যা লিখবো না, বাড়াবো না, কমাবো না। আমরা ইনভেস্টিগেশন করবো, আমরা তদন্ত করবো। তদন্তের আলোকে যা কিছু প্রমাণিত হবে সেটার আলোকে কি করবো? মামলা করবো ইনশাআল্লাহ। এরপরে পুলিশ তদন্ত যা করার তারপরে করবে, কিন্তু আমরা হুট করে মামলা করতে চাই না। আপনারা একমত? এবং লাইভের মাধ্যমে বড়রাও দেখছেন, আবার এই কথাগুলো বড়দের জানাবো। যদি বড়দের কোনো দ্বিমত থাকে, আমি বড়দের আদেশ আমার জন্য শিরোধার্য। কথা বোঝা গেছে? আরেকটা প্রশ্ন ছিল, এখানে 4টা-5টা চেকপোস্ট ছিল ঢাকা থেকে আসার সময়, রংপুরে 4টা-5টা চেকপোস্ট। সেনাবাহিনী থেকে পুলিশ এত রাত্রে, রাত 3টার দিকে মনে হয় এদিকে আসছে, বা পুলিশের ভাষ্য অনুযায়ী রাত 12টা 3টার দিকে। তখন আমি পুলিশকে জিজ্ঞেস করছিলাম, এসপিকে, কিভাবে আসলে আপনার কি মনে হয় যে এখানে প্রশাসন আসলে কিভাবে কি করতেছে? আপনাদের কি মনে হয়, এটা কিভাবে দেখছেন এই চেকপোস্টগুলো? মানে আসলে কিভাবে? হ্যাঁ, এখানে আমি মনে করি গাজীপুর প্রশাসন ওদেরকে সহযোগিতা করেছে। এই ছেলেটা যখন বললো আমার বাবাকে এর আগের দিন মানে ছবি এঁকে গলা জবাই করা, থানায় তো জিডি করা ছিল, তাও চুপ করো শুন বলতে তো একটা প্রশ্ন করছি, এটা উত্তর নেওয়া হবে। মানে এইভাবে জবাই করা কি নিয়েছে, জবাই করার ছবি সহ হুমকি দিয়েছে। এটা থানায় যে উপস্থাপন করার পরেও থানা জিডি না নিয়ে বলতে মাগরিবের পর আসে, মাগরিব পর্যন্ত যদি না আসে, বলতে ওনার নিয়মিত রুটিন অনুযায়ী উনি 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসার কথা, দুপুর পর্যন্ত বাড়ি যায়নি। তার মানে গাজীপুর প্রশাসন গাজীপুর পার হওয়ার সুযোগ দিয়েছে, ঢাকা পার হওয়ার সুযোগ তারা করে দিয়েছে। তারা চাইলে এদেরকে ধরতে পারতো, কিন্তু এবং তারা এটা চেয়েছে ওনাকে নিয়ে ভারত চলে যাক। কিন্তু যখন এর মধ্যে ঘটনাটা আমার ফেসবুক পেজের মাধ্যমে, কোনো সাংবাদিক নিউজ করেনি, আমার ফেসবুক পেজের মাধ্যমে যখন এটা ব্যাপকভাবে সারাতে ভাইরাল হয়েছে এবং ইসকন নিষিদ্ধের দাবি উঠছে এবং এই চিঠিগুলো ভাইরাল হয়েছে, তখন আমি মনে করি প্রশাসনের ভেতরে দোসররা ওদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা বর্ডার পার হয়ে যাও, ওকে বর্ডারে রেখে যাও, ওকে নিয়ে গেলে কিন্তু ইসকন নিষিদ্ধ হয়ে যাবে। এই ভাইকে বারে বলেছি, দেখেন আপনি যদি এলাকার সমস্ত কিছু না নিয়ে সমস্ত ইয়া না নিয়ে যদি আপনি এভাবে হাত দেন, তাহলে পুলিশ এটার একটা গরমসি করবে, সাক্ষ্যকর থাকবে, মামলা নিবে না, অনেক দ্বিতীয়বার মামলা নিতে পারে। আমি এই জন্য বলছি, যদি আপনারা আপনাদের মতো করতে চান করতে পারেন, আপনারা আপনাদের মতো করতে গেছেন করতে পারেন, কিন্তু আমরা যেভাবে করবো ওইভাবে যদি পুলিশ না নেয়, তাহলে এখানে কিন্তু ইনশাআল্লাহ তুমি বুঝো কিছু এগুলো একটা মামলা করবে কেন? সবাই একসাথে করবে। তোমার ভাই কি বলছে মামলা করে ফেলবে? ওরা অনেক করবে, তোমার ভাই করে ফেলবে। দেখেন, এতক্ষণ এই কথা বলতে চাচ্ছিলাম না, এখন স্পষ্ট বলতে হবে, এখন এটা গোপন রাখা যাবে না, কারণ ক্ষতি হচ্ছে। এইটা শুধু ব্যক্তির ক্ষতি, জাতির ক্ষতি। ইসকনের সদস্যরা তার ভাইকে কালোজাদু করে রাখছে, এটা ওই এলাকায় প্রমাণিত। এই ছেলেটা বাপের সাথে থাকে, আর ওই ছেলেটা বাপের সাথে যেদিন গুম হয়েছে ওই বড় ছেলেকে জানানো হয়েছে, ও বলছে আমি কি করবো, বলছে না? বলছে কিনা? তাইলে যেই ছেলে বলে, যে কুলাঙ্গার ছেলে বলে আমি কি করবো,
সেই ছেলে কি মামলা করার উপযুক্ত নাকি যে বাপের সাথে থাকে এবং বাপের সবকিছু সে করবে? সে করবে, সে করবে, যে থাকবে। কথা বলছেন নাই? এখন পুলিশ তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এক গাড়িতে আইছি, পুলিশ তাকে ওই গাড়িতে উঠে নিয়ে এসেছে। ওই মানসিক রোগীটাকে পুলিশ গাড়িতে করে কি করছে? ওই মানসিক রোগীটাকে পুলিশ গাড়িতে করে তুলে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? পুলিশের লাভের জন্য। আমাদের সাথে ওই ছেলেটা আসে নাই, আসছে কার সাথে? পুলিশ তাকে সারা রাস্তা বুঝিয়ে নিয়ে এসেছে। ও ওইটাই বুঝতেছে, ও আমাদের কথা শুনতে চায় না। সুতরাং একজন মানসিক রোগী যে নিজেও ভিকটিম ইসকনের দ্বারা, তার মামলা যদি এই কোথাও হয়, আমরা এখান থেকে বিপ্লব শুরু করবো ইনশাআল্লাহ। মানসিক রোগী মামলা করতে পারে না, কোনো মানসিক রোগী মামলা করতে পারে না। এবং ওই ছেলে যে মানসিক রোগী এবং তার যে প্রবলেম আছে, তার বাবার ভিডিও আছে। আমার এই লাইভটা যদি প্রোটেক্ট আওয়ার সিস্টার্স এর ভাইরা দেখে থাকো, তোমরা যে সাক্ষাৎকার নিয়েছিলে গুম হওয়ার আগে, সেই ভিডিওটা ভাইরাল করে দাও। সেই ভিডিওতে বাপ ছেলের যে সম্পর্কের অবনতি, এই সম্পর্কে বিস্তারিত আছে। আজকে সেই, আমি ওকে দোষ দিচ্ছি না, ওই ছেলেটার দোষ না, কারণ সে তো এখন রোগী। ওই রোগীকে কাজে লাগাচ্ছে প্রশাসন। গতকাল জিডির ক্ষেত্রেও কি করেছে, তারা ইসকনের নাম নেবে না, ভাসুরের নাম নেবে না, বলছে মামলা এমনি করবো। ইসকনের নাম নিলে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হবে। ভাই আইএস এর নামে মামলা নিলে কি আমরা বলি সাম্প্রদায়িক দাঙ্গা হবে? না, কারণ আমরা আইএস কে সমর্থন করি না। যদি কেউ আইএস প্রকৃত থেকে থাকে, খারাপ কিছু কর্মকাণ্ড করে, কিন্তু হাসিনা নিজেই বলেছে বাংলাদেশে কোনো আইএস নেই, আছে কিছু লোক জঙ্গি, এবং এখনো পর্যন্ত কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু ধরে নিলাম এখন আইএস এর নামে মামলা হওয়া মানে কি মুসলিমের নামে মামলা? না, আইএস এর বিরুদ্ধে আমরা বলি না, তাহলে ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দুর নাম, হিন্দুর বিরুদ্ধে বলা না। কথা কি বুঝাইতে পারি নাই? জি। সনাতন ধর্মের গুরুরাই বলতেছে ইসকন এটা আলাদা ধর্ম, তারা শুধু কৃষ্ণের পূজা করে। তারা দুর্গা, কালী, সরস্বতী আবহমান কাল থেকে আমরা যেটা দেখে আসছি, এটার পূজা তারা করে না। এই যে আমাদের এক আপা আছেন, তো আপনি কি করেন? এই দুর্গা পূজা করেন? এই দেখেন, এই যে সনাতনী, ইসকন কিন্তু এগুলো করে না। কথা কি বোঝা গেছে? এটা ইসকন আলাদা, হিন্দু ধর্ম আলাদা। হিন্দুরাই বলে এটা। আমি হিন্দুর সাথে ছিলাম, এক হিন্দু পুরোহিতের সাথে, ইসকন তাকে মামলা দিয়ে জেল ঢুকাইছে। তিনি, তার কাছ থেকে এইগুলো আমি জেনেছি, যে দেখেন ওরা পুরোপুরি ইসরায়েল থেকে টাকা পায় এবং আমাদের ভারতীয় উপমহাদেশের যে হিন্দু মুসলিমের সহাবস্থান, এটাকে ইসরায়েল ধ্বংস করতে চায়। কারণ ইহুদিদের আকীদা হলো ইহুদির সন্তানে ইহুদি হবে, তাহলে পুরো বিশ্বের মানুষকে ধ্বংস করতে হলে কি করতে হবে? এদের মধ্যে লাগিয়ে দিতে হবে। এই জন্য এই ইসকন হলে ইহুদি প্রজেক্ট, এবং এর অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে, ইনশাল্লাহ আসবে, আমরা সমস্যা নেই ইনশাআল্লাহ। সুতরাং ইসকন যাকে কালো জাদু করে রেখেছে, তার কালো জাদুর ব্যাপারে তার নিজের ভিকটিম বাপ নিজে সাক্ষী। প্রয়োজনে তার বাপবাদী হয়ে মামলা করবে। কথা ক্লিয়ার বোঝা গেছে? প্রয়োজনে মামলা কে করবে? ভিকটিম নিজে মামলা করবে। এই ছেলেরও করার দরকার নাই, ওই ছেলেরও কি করার দরকার নাই, কোনো ছেলের মামলা করার দরকার নাই। মামলা কে করবে? ভিকটিম করবে, ভিকটিম নিজে করবে প্রয়োজনে। কিন্তু তবুও যদি একটা মানসিক রোগীর মাধ্যমে প্রশাসন বেঁচে যেতে চায়, এই পঞ্চগড় থেকে এই বিপ্লবের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। রক্তের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে যদি বিপ্লবের বন্যা বয়, শুধু বাংলাদেশ না, ভারতের 7 সিস্টার্স পর্যন্ত আমরা অস্থিতিশীল করবো। ভারতের সকল রাস্তাঘাট আমার জানা আছে। 3.5 বছর তোদের এলাকায় ছিলাম আমি। 7 সিস্টার্স আগুন লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই। আসসালামু আলাইকুম। আচ্ছা, না না থামা লাগবে, যেটা বলে দিছি এটাই হবে। আরে ভাই আর ওনার শারীরিক অবস্থা আমাদেরকে জানান। আপনি কি অনুমতি নিয়ে রাখবেন না? সাংবাদিকরা আসতেছে, সবাই তো আসতেছে, সিভিল সার্জন একটু অনুমতি নিয়ে রাখেন। আমরা তো সবসময় কি কথা বলবেন ভাই? আচ্ছা ভাই, এই কথা বলবেন, অনুমতি নিচ্ছে তো? এত তাড়াহুড়ো কেন? ফোন দিক না। কিন্তু এসে এই যে হিংসা হিংসি কুত্তা কামড়াকামড়ি করবেন না, নিরিবিলি নেবেন, সময় দেবো, সমস্যা নেই। তোমারে বলতেছি না, আমি তো বললাম ফেস দা পিপল আর ইলিয়াস ভাইয়ের বাদ দিয়ে বলছি। ইলিয়াস ভাই তো নিয়মিত যোগাযোগ করতেছে আমাদের সাথে খবর নেওয়ার জন্য। আমরা তার কাছে স্বাস্থ্যের অবস্থা জানতে চেয়েছি, সে বলেছে
সাংবাদিকদের সামনে কথা বলতে হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, তো সেই অনুমতি নেওয়ার জন্য বাইরে গেছে। জাতীয় পর্যায়ে এখনো কোনো নিউজ চ্যানেল ফোন না ধরলে আমার নাম্বার নিউজ করেনি। যমুনা আসছে, যমুনা আসছে, এরা তো নিউজ করে পরিমণি দেয়। আর একটা বিষয়, এখানে যদি কেউ বিশৃঙ্খলা করে ধরে ফেলবে না, বুঝা গেছে? মারধর করা দরকার, ধরে ফেলবে খপ করে সাইজ করে। হযরত সকালে একজন ওদের সদস্য বা একজন আসছিল, ধরছিলাম আমরা, ধরে সারে পরে সারে প্রমাণ পাইনি। কাজ হলে এখন ওনার ওই মেয়েটার কাছে অনেক লাগাইছে, এখন আরেকজন আলেমকে গুম করছিল ইসকন, এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ ইন্টারনেট নেই। কোনো সমস্যা নেই, বেশিক্ষণ কোনো লাগাচ্ছে আমার লাগাচ্ছে কারা নেগেটিভ নেই। কে কে সে কে নেগেটিভ নিবে? কে তাকে সামনে নিয়ে আসে? ভাইয়া সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। কে? আমরা আমাদের আমি জানতে চাচ্ছি যে ওনাকে আপনি কি অবস্থায় পেয়েছেন, ওইখান থেকে নিয়ে এখন পর্যন্ত ওনার শারীরিক অবস্থাটা কি সকালে আমি যখন ওনাকে পাইছি, আমি এরকম হাসপাতালে নিয়েছেন? পুলিশ আনছে না কোথায়? কত জায়গা? হ্যাঁ, একটা সপ্তাহ সম্ভবত আপনার ফায়ার সার্ভিসের লোকরা নিয়ে আসে। জানার পরে এরকম অনেক কিছু পরে নিয়ে আমরা আপনার হাতে রাখেন ভাই, এটা আপনার হাতে রাখেন ভাই, এটা আপনার হাতে রাখেন ভাই। অনেক মলম পার্টি অনেক রয়েছে, মানুষ সেই করে করে না, ওরকম হয়তো রোগী উনি আসার পরে হলো যে ওনাকে এখানে করে ফোনটা ওখানে সাইডে থাকার পরে তারপর আপনার ফেসবুক করতে পারবে, উনি ছবি পেলে আপনার সাথে কথা বলবো কি না। আমাকে ফোন দিয়েছিল, আমি বলছি ট্রিটমেন্ট দেন, এখন কথা বলবো না, কথা বলি না। আইডেন্টিফাই হলো, তখন ওরা পুলিশ সদস্য আসলে করলো। তাহলে যাই হোক, ওনাকে যে অবস্থা আমরা পাইছিলাম, তখন অজ্ঞান ছিল, মানে ছিল না। পরবর্তীতে এখন কিন্তু শারীরিকভাবে সুস্থ এবং উনি চাইলে বাসায় যেতে পারবেন। তার সাথে কথা বলবো, স্যার আমাকে তো বললো যে স্যারও যেহেতু ওকে দেখছেই, শারীরিকভাবে এখন যে অবস্থায় আছে মোটামুটি শারীরিকভাবে সুস্থ আছে, চাইলে উনি বাসায় যেতে পারবেন। যেতে পারে, যেতে পারে, দুটাই, হ্যাঁ, স্বাভাবিক গাড়ি আমি যেটা বুঝলাম, যে শোয়া থেকে ওঠা বা পা টানানো, হাত প্রচুর পেইন দেয়, মানে পুরো শরীরে আর কি আঘাত করা হয়েছে। এটার ব্যাপারে আপনারা কি পাইছেন? আঘাতের ব্যাপারে আঘাতের চিহ্নের কি কি কানে শুনতেছে না। যখন উনি এখানে এসেছে, ওনার কোথায় কোথায় আপনি আঘাত পেয়েছেন? আঘাতের কথা তো সমস্যা আমাকে বললেন না। রিপোর্ট আছে, রিপোর্ট বের করেন। আমি তো অনেক আঘাতের চিহ্ন পাইছি, আপনারা কি কি পাইছেন সেটা জানতে চাইছিলাম। মানে আমাকে তো আজকে মানে অজ্ঞান রুগী আছে। আপনি কি পেয়েছেন রিপোর্ট? এই ভাই, আমি কথা বলতেছি রে ভাই। ইলিয়াস ভাই কই তোর পানি খেয়ে নিল? একটা জনকে বললাম এরকম অনেক স্ট্রিক্ট প্রয়োজনই আছে যে মলম পার্টি, তখন আমরা না এখানে কয় ঘন্টা হয়েছে ভাই? মানে আসার পর এখানে কয় ঘন্টা হয়েছে? এখানে আপনার খুব বেশি হলে হাফ অ্যান আওয়ার হবে, হাফ অ্যান আওয়ার খুব বেশি যদি হয়, আধা ঘন্টা হয়েছে মাত্র? হ্যাঁ, আসার পরে তারপর তো বাদে নেই। না না, মানে হাসপাতালে ঢোকার পর থেকে এই পর্যন্ত? ও আচ্ছা, সেটা অনেকক্ষণ হবে, কিন্তু আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন না? ওয়ার্ডে আমরা তো আমি এখান থেকে আমি তো জরুরি হয়ে গেলাম। আচ্ছা, আমি ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডের ডাক্তারের কাছে কথা বলতে চাই যে আমি ওনার শারীরিক অবস্থায় আছি। কথা বলেন কেন আপনারা?
আমরা শারীরিক অবস্থা আপনি শারীরিক অবস্থা জানতে চাই। তখন বললো যে এটা ইমার্জেন্সি থেকে যান। আবার আপনি বলতেছেন বিভাগে যান, বিভাগ থেকে পাঠালে আপনার কাছে আপনি পাঠাচ্ছেন বিভাগে। ভাই দেখি আমার দেখেন একটু জাতীয় ভাই দেখি এই জন্য আমি চাই আপনারা দুই পক্ষ একসাথে বসে একটা বিবৃতি দেন। তাহলে আর এখানে মানে বিভাগে যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন, দুজন একসাথে বসে একটা বিবৃতি দেন আমাদের। তাহলে সেটা অফিসিয়ালি স্যারের মাধ্যমে দিতে হবে। আমি এখানে আপনি যেটা আমাকে বলতেছেন, আমি এখানে যতটুকু পাইছি আমাকে সেটা আপনার স্যারের নাম্বারটা দেন। এই আপনি স্যারের নাম্বারটা আমাকে দেন। তাহলে অফিসিয়াল বিবৃতি হিসেবে কমপ্লিট একটা ডিসকাশন দিতে হবে। জি জি জি। এই সত্যি বেটার হবে। 017 012 012 48 48 181 181 070 0701 জানি না সিভিল সার্জন মানে এটা কি এত বড় ইস্যু যে চিকিৎসা যারা করছে এটা বলা যাবে না? মানে এটা এমন কি মানে যে এটা কি মধু না বোমা মারা মেশিন যে মানে একটা ঘটনা ঘটলো আপনারা বলতে পারবেন না অনুমতি লাগে কি মানে ঘটনা চিকিৎসা করছে এটা আপনারা কি মানে ঢাকাতেও কাজ করি এরকম তো কখনো হয়নি। আমি তো বুঝছি আপনি বোঝেননি। উনি জিজ্ঞেস করছে কি কি হয়েছিল, ওরা কোথায় কোথায় ব্যথা আপনার কি চেক করে পেলেন, এটা বলতে এত সিভিল সার্জন উপর ডিসিএসপি এগুলো লাগে কেন? রিপোর্টে কি কি আসে? উনি আমাকে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করেন আমরা জানতে চাই আমাদের ভিকটিম তো আরো উন্নত চিকিৎসা লাগতে পারে, বিদেশে মনে লাগতে, কারণ আমি জানি ওনার হার্টে মাথায় অপারেশন ছিল, সেখানে আঘাত হয়েছে। আপনার এটা তো বলতেছেন না এই কথা আপনি এখানে স্পষ্ট এটা তো করে বলতেছেন না। কেন বলেননি? উনি কেন শুনতেছেন? আমাদের সাক্ষাৎকার আছে আমার কাছে। এই ভাই তুমি চুপ করো, আমার কথা বলতে দাও প্লিজ। আপনি ওনাদের একটু ওই ওই বিভাগে কে আছে নাম বলেন তার, আমি লোক পাঠাই। মেডিসিন বিভাগে হ্যাঁ ডক্টর মাহবুব। ডক্টর মাহবুব সাহেব আছেন। আচ্ছা, এখানে কেউ আপনি কি প্রশাসনের দায়িত্বশীল? ও আপনি সাংবাদিক। প্রশাসনের কেউ আছেন? পুলিশ যারা ছিলেন? বাইরে আছে আচ্ছা বাইরে আছে না? আচ্ছা, আলামিন ভাই কই? আলামিন ভাই ঠিক আছে, আপনি একটু নামটা লিখে দেন, অন্য করে যাবেন একটু নিয়ে একটু নাম আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বার ফোন একটু দিয়ে দেবেন। মাহবুবের নাম্বার আমার কাছে নাই, মাহবুবের নাম্বার লিখে রাখো, ওই হসপিটাল ফোনে আছে নাম্বারটা। শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে থাকবেন। সাংবাদিকরা ছাড়া অন্য কেউ মোটে আওয়াজও করবেন না প্লিজ। এটা লাগবে তোমার? স্যারের নাম্বারটা লিখে দেন। ফলো রাখবেন। দেখা হয়েছিল অনেকদিন তো আমরা ছিলাম। জি জি আমরা সবাই একটা মাইকের মধ্যে আলাদা ও হ্যাঁ হ্যাঁ পুলিশ নিজের মতো করে মামলা লিখতেছে। কই কোন পাশে? কোথায় কোথায়? সামনে এই হাসপাতালে বসে? না, হাসপাতালের পাশে। থানায় থানায়? না না, হাসপাতালের পাশে, কোর্টের সামনে সামনে কোর্টের সামনে এখানে পাবলিক দোকানে। কি হচ্ছে ভাই? পুলিশ ইচ্ছা মতো নিজের মতো করে মামলা লিখাচ্ছে। নাম্বারটা আবার বলুন, আমার নাম্বার শেষে কত ছিল? 81। প্রিয় দেশবাসী, আমি আবার বলছি, এই পুলিশ তার অসুস্থ মানসিক রোগী ছেলেকে সাথে করে নিয়ে এসেছে। ওই ছেলেটা তার পরিবারের সাথে আসেনি, পুলিশের সাথে আসছে, নিয়ে একটি সাজানো মামলা তৈরি করার জন্য এটা করতেছে। একটু পিছনে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী বলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যালো, আপনি হাসপাতালের কি দায়িত্বে আছেন? সিভিল, আচ্ছা তত্ত্বাবধায়ক। তো আচ্ছা আচ্ছা, তো আমরা ওই বিভাগীয় ওয়ার্ডে আমরা
ওখানে যারা দায়িত্বশীল ছিলেন নার্সে তাদেরকে বললাম যে ওনার চিকিৎসার আপডেট কি এটা আমরা জানতে চাই। তখন বললেন যে আপডেট তো আমরা দিতে পারবো না, ইমার্জেন্সিতে যান। তো আসলাম ইমার্জেন্সিতে। এখন ইমার্জেন্সিতে আসলে উনি আবার বলতেছে আপনি বিভাগে যান। উনি শুধু ওইটুকু তথ্য দিতে পারতেছেন যে সময় উনি এসেছেন, কোথায় কোথায় আঘাত ছিল এটুকু উনি বলতে পারতেছেন না। এটা কেমন ইমার্জেন্সি বিভাগ? একটা যেহেতু আমার প্রশ্ন হলো ওনাকে কি অবস্থায় পাওয়া গেছে, যখন ওনাকে পাওয়া গেল কোথায় কোথায় আঘাত আপনারা প্রত্যক্ষ করেছেন, এবং এখন কি অবস্থা পাওয়া গেছে, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কি কি ওষুধ দিয়েছে, এর বিস্তারিত আমি জানতে চাই। জি জি বোতল, কাচের বোতলে পানি ঢুকে বোতল দিয়ে পিটাইছে হাড়ের মতো। তার মানে হাড়ে ইনজুরি হয়েছে কিনা এটা কোনো এক্সরে করেছেন আপনারা? মানে যেহেতু বোতল দিয়ে হাতে পিটাইছে, মানে এক্সরে করার প্রয়োজনীয়তা ছিল কিনা? জি জি জি, মানে এই জন্য প্রয়োজন আছে, বুঝতে পারছি। জি 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 তোয়েব ভাই, আপনি কি ওখান থেকে আসছেন নাকি এখানে? আপনি এই থানার একটু লাইনে থাকেন ভাই। আপনি শুধু থানার ওসিকে গিয়ে বলবেন পরিবারের পক্ষ থেকে যে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে আজহার নবী বাংলাদেশের আমির, তিনি বলেছেন এবং তার কাছে তথ্য প্রমাণ আছে, মেয়ের ছেলের বাবা পর্যন্ত বলেছে আমাকে, এবং সে ভিডিও আছে, ফুটেজ আছে। তিনি আমাকে বলেছেন যে তার বড় ছেলে ইসকনে তারা জাদুতে আক্রান্ত, এই জাদু আক্রান্ত হওয়ার কারণে তার বড় ছেলে আলাদা বাড়িতে থাকেন। এমনকি উনি যখন গুম হয়ে যান, ছোট ছেলে আমাকে বলেছে, ওর বড় ভাইকে বলেছিল, তখন সে অত নির্লিপ্ত ছিল। পরে প্রশাসন তাকে ব্যবহার করতেছে, ওইখানেও ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে এবং ছোট ছেলের বিরুদ্ধে, এবং এখানেও সেই সুদূর গাজীপুর থেকে প্রশাসনের গাড়িতে করে বড় ছেলেকে নিয়ে আসা হয়েছে। পুলিশ যে গাড়িতে ছিল সেই গাড়িতে করে ছেলেকে নিয়ে আসা হয়েছে। এখন যেহেতু সে মানসিকভাবে অসুস্থ, তার সাইনে যেন মামলা না হয়, এখানে ভিকটিম নিজেই মামলা করবেন। কি বলেছি? যিনি ভিকটিম তিনি নিজে মামলা করবেন। সুতরাং অন্য কোনোভাবে যেন এটাকে অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয়, দুর্বল আন্দোলন কিন্তু হবে। এই মেসেজটা আপনার ওসি সাহেবকে দিয়ে আসেন বা ফোনে দেন। জি জি, এই মেসেজটা দিয়ে দেন। মামলা লিখতে হলে আমাদের সামনে বসিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর আমরা এই মুহূর্তে মামলা লিখবো না,
কারণ আমরা আরো যাচাই করব। যাচাই বাছাই করে জি ভাই বলেন, ভাই বলেন। আচ্ছা, আমার বেহুশ হওয়ার কারণ কি পাইছেন আপনারা? আঘাত নাকি কোনো পয়জন? ইঞ্জেকশন। পরবর্তীতে যে বেহুশ অবস্থা পাওয়া গেল তাকে, সেটার কথা বলছি। আমরা যে ছবিটা দেখেছি দেখার মতো না তো। আমি গাড়িতে যে উনি ছিলেন তখন উনি বেহুশ ছিলেন না, কিন্তু আপনি কি ওই ছবিটা দেখেছেন যে উনি যে ওই পড়েছিলেন শিকল বাঁধা হয়েছে, ওই সময় অজ্ঞান হওয়ার কারণ কি মারধর হতে পারে নাকি কোনো পয়জন, সেটা জিজ্ঞেস করছি আমি। গাড়িতে ডিউটি শেষ। আরে ভাই ডিউটি শেষ। যাই হোক, যা বোঝা গেল যে আল্লাহ তাআলা তার বিশেষ রহমতেই ওনাকে বাঁচিয়ে রেখেছেন। তোমার বয়সটা কত হয়েছে? আমি সেভ করে রাখছি। আপনার নাম কি বললেন যেন? কি নাম সেভ করবো? সিভিল সার্কেল পঞ্চগড়। জাযাকাল্লাহ। আসসালাম। শুক্রিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওসি সাহেব কই আছে? চলে না, ওসি সাহেব দেখা করতেছে না? কই তোমার ভাই বাদ দাও। না এই জায়গার ভাই কথা তো বাদ। যেটা গোপন করতে চাইছিলাম ওর ভাত শিকলগুলো এখন কই যাবে? আমি একা আসবো, আমি একা। তুমি দেখো শিকল এটা ছিল, চাবি ওখানে যে শিকল ছিল, শিকল দিয়ে বাঁধা ছিল। এই শিকল দিয়ে ইনশাল্লাহ, এই শিকল দিয়ে মোদিকে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার তো আপনি আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, কার্ডগুলো কোথায় রেখে দাও? কারণ দোকানে পঞ্চাবের আমি পুলিশ ছিল আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থানা থেকে আসছে? এখন কিছু করার সুযোগ নেই, আমার অথরিটি আছে না। আচ্ছা আচ্ছা, আপনি বসেন। না আমার আচ্ছা, আপনি এখানে আচ্ছা শুনে কি মামলা কেসে কাছে নিতে বলেন। চলে যাচ্ছে।
আপনি পুলিশের লোক না, ঠান্ডা মাথায় বসেন, কথা বলবেন। আমি প্লিজ এই কে কোনো চিল্লাচিল্লি করবো না, আপনি পুলিশের লোক, আমাদের সহযোগী। আমার বক্তব্য নেই, আমার নথি দেখুন। আপনি তার বড় ছেলে- শুনেন, তার বড় ছেলেকে সাথে নিয়ে নথি দেখছেন না? কয় লাইন দেখছেন? আমার অন্য কাজ এই উদ্দেশ্য আমরা উদ্ধার করছি না, মানে ওই যে শিকড় আর তারাটা পাওয়া গেছে, ওটা হস্তান্তর করবে, ওটা শুধু লেখা আছে। আচ্ছা, ওনাকে যেতে দেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি এখানে বসেন, আমার চেইন অফ কমান্ড আছে আমার বক্তব্য নাই। আমার বক্তব্য নেই আপনি কি দায়িত্বে আছেন? এটা বলুন। নাম কি আপনার? তাহলে আপনি তো ভালো কাজে আছেন। হ্যাঁ আমার শিক্ষা এই ঘটনা দায়িত্বশীল। এই ঘটনা তদন্ত আপনি করেছেন? এই ঘটনায় যে আজকে আমি বলতেছি আপনি চলে যাচ্ছেন তো এই কারণে সব আপনার জানেন আমার চেইন অফ কমান্ড আছে পুলিশের, আমার চিফ অথরিটি আছে, তার কাছে ফোন দিই, তাকে কথা বলা বন্ধ করে। এসপি মহোদয়ের সাথে কথা বলছি অর্থনীতি যাক 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 উনি নার্ভাস হয়ে গেছেন। আমার পেশা আমার চাকরি। জি ভাই আপনার ওটা পেশা। এই তো জি, আপনি আমাদের আছে চিফ অফ কমান্ড আছে। সেই চাকরি জনগণের জি ভাই ঠিক আছে ওনাকে যেতে দেন যেতে দেন হুজুর এখন কই যে পরামর্শ করে হুজুর আমরা আপনার সাথে হ্যাঁ শোন এই যে যত সাক্ষাৎকার নেবে কার সাক্ষাৎকার একবারে পুরো লাইভ চলতেছে তোমাকে বলি নি। লাইভ চলতেছে চুরুঙ্গিতে যা ছোটখাটো একটা বিক্ষোভ করে তারপর করা যায় না কি যে ভাই কালকে বিক্ষোভ ভাই একটু শোন না ভাই ভাই কালকে তো হবে ভাই বিক্ষোভ, সমস্যা কি? আপনি যখন পরামর্শ দিচ্ছেন এখানে 100 আমার কেউ তো ইয়া হয়ে গেল বিক্ষোভ তো কালকে হবে, সমস্যা কি? আজকে আচ্ছা, সাম্প্রতিক সময় গাজীপুরে যে স্কুলের বিরুদ্ধে পুলিশ মামলা নিতে চাচ্ছিলেন না, তারপর আপনি সহ স্থানীয় আলেমদের সাথে পুলিশ বাধা ব্যবহার করেছে, এটা কতটুকু সত্য? এটা শতভাগ সত্য। প্রথমে যখন ছেলেটা দুপুরবেলায় গেছে, তখন মানে দুপুরের পর গেছে, তখন বলছে যে মাগরিব পর্যন্ত দেখো। অথচ তারা বলেছে যে এতগুলো চিঠি দিয়ে আমার বাবা ধমকি দেওয়া হয়েছে এবং সেখানে গলা কাটা হয়েছে, লাল কালি দিয়ে আবার রক্তের রক্ত আট করা হয়েছে। এগুলো সব বলার পরেও, উপস্থাপন করার পরেও পুলিশ কি করে নাই, জিডি করে না, বলছে মাগরিব পর্যন্ত দেখো। তাহলে এইটা আমরা মনে করি যে তারা সহযোগিতা করেছে ইসকনকে, যে যাতে কমপক্ষে তারা নিরাপদ জায়গায় কি পৌঁছে যেতে পারে, ধরতে না হয় তাদেরকে। আচ্ছা, এরপরে যেটা করেছে কমিশনার, আমরা যখন এখানে বারবার বলতেছি যে যেহেতু ভিকটিম বলছে, ভিকটিমের স্ত্রী বলছে, ভিকটিমের সন্তানরা বলছে যে ইসকনের কথা বলার পর থেকে হুমকি তুমকি আসছে, আমরা নথির মধ্যে ওইটাই, আমরা এসআরআই ওইটাই লিখবো বা আমরা জীবিত ওইটাই লিখবো। এরপরে তদন্তে ভিন্ন কিছু পাইলে আপনারা উপস্থাপন করবেন, কিন্তু বাদীর কথা তো আপনি লিখবেন। কিন্তু সে লিখতে চাচ্ছিল না এবং উপকমিশনার, তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, সে স্পষ্ট বলেছে এই ইসকনের নাম লিখলে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা যখন আমাকে কিছু লোক জানাইলো মেসেজের মাধ্যমে, তখন ওইখানে আরেকজন আলেম ছিলেন, তাকে আমি ফোন দিলাম, বলো এই ধরনের কিছু কি বলেছে, বলছে হ্যাঁ আমি এখানে শুনেছি এই ধরনের কথা বলেছে। তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, স্ট্যাটাস দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ওই থানায় পৌঁছাই। পুরো ফ্রেম চলে আসছে ভাই, পিছনে নেন মোবাইল। ভাই ফোনগুলো সামনে আসে কেন, সাংবাদিক? আমি যখন টঙ্গী থানায় পৌঁছে যাই, যখন আমি পৌঁছে যাই, তখন আমি যখন ভিতরে ঢুকি, তো ও তো দেখে আমাকে চিনতে পারছে, উপকমিশনার। সে আমাকে বলতেছে আপনার পরিচয়, আমি আপনার নাম বিক্রম বলে, এই স্ট্যাটাস কি আপনি দিয়েছেন? হ্যাঁ আমি দিয়েছি। তখন সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নি, অন্যদিক বলছে দেখছেন এর যাচাই বাছাই ছাড়া আমার বিরুদ্ধে একটা কথা লিখছে। তখন আমি আবার লাউডলি বলছি বিক্রমপুরী যাচাই বাছাই ছাড়া কোনো কিছু দেখে না। আজ পর্যন্ত আমি অনেক লম্বা সময় ধরে অনলাইনে আছি, এমন একটা তথ্য দিকেও যে বিক্রমপুরে এই গুজব ছড়াইছে। আপনারা অনেকে আমার চিনেন না অনলাইনে, আমি আজ পর্যন্ত কোনো গুজব ছড়াইছি এরকম কোনো প্রমাণ আছে? তো আমি
আমি ওইখানে লাউডলি বলছি, আমার কাছে প্রমাণ আছে। আমি বললাম এইখানেই সাক্ষী উপস্থিত আছে, আপনি বললে হাজির করি, এইখানেই সাক্ষী। তখন সে চুপসে গেল। তখন সে অন্যদের বললো দেখেন এটা আমার নাম নিয়ে লেখছে এই সেই। তখন আমার আলেম ভাইয়ের আমাকে বললো হুজুর একটু ছাড় দেন, ওর নাম না দিয়ে দেখেন যে প্রশাসনের কেউ তার সরাসরি নাম দিন না। তখন আলেমদের অনুরোধে আগে লিখছিলাম কমিশনার, যদিও সে উপকমিশনার, কারণ আমার জানা ছিল না যে উপ। পরে আমি ওটা পরিবর্তন করে প্রশাসন লিখলাম। এরপরে যখন ভিতরে যে আমার সাথে বেয়াদবি করলো, সে চরম পর্যায়ের বেয়াদবি উপকমিশনার গাজীপুরে, সে ভিতরে যাইয়া ওই যে মুসলিম একজন রিভার্টেড মুসলিম আলামিন ভাই, তাকেও বলছে সে যে সবার কথাবার্তা ভালো, আপনার কথাবার্তা ভালো লাগে না, মানে যে উচিত কথা বলে পছন্দ করে। আমাকে একজন বলছে যে আপনাকে আমি পছন্দ করি না, ডাইরেক্ট বলতে চাই, আপনার সাথে কোনো কথা নেই। এখানে শুধুমাত্র এই ভিক্টিমের যে দুই ছেলে, তারাই এখানে এজাহার লেখাবে, আপনি কিছু বলতে পারবেন না এখানে। তখন আমি বললাম তারা যদি আইন কানুন না বোঝে, আমি যদি আইন কানুন বুঝি, আমি কি তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবো কিনা? প্রফেসর এটা করলে তার মুরব্বীরা করবে, আলেম ওলামা এখানেও আছে। আমি বললাম তারা দুজন যদি আমাকে মুরব্বী মানে, তখন ছোট ছেলেও বললাম আমি ওনাকে ডাইকে নিয়েছি, বড় ছেলেকে বললাম আমি তোমার কাছে অনুমতি নিয়ে ফোন করে এসেছি। আমাকে ছোট ছেলে ডাকতে গেছিল, আর বড় ছেলের কাছে আমি ফোন করে কি অনুমতি নিয়েছি আমি আসতেছি। সে বলছে হুজুর আসেন। আমি যাওয়ার আগ পর্যন্ত বড় ছেলেও জিডি কি করে কমপ্লিট করে নেই। ওইখানে অনেক বড় বড় আলেমরা গিয়েছিলেন, হেফাজতের কেন্দ্রীয় মুরব্বীদের সাথে আমি অনুরোধ করেছি যে হুজুর ওইখানে হেফাজতের নেতৃবৃন্দ গেছেন, আপনারা একটু বলে দেন না যে হুট করে যদি জিডিটা করে ফেলে অনেক তথ্য মিসিং থাকবে, আমি অনেক তথ্য নিয়ে আসতেছি। এটা বলার পরে কেন্দ্র থেকে জেলা দায়িত্বশীলদেরকে হেফাজত থেকে বলে দিয়েছে বিক্রমপুরী যাওয়ার আগে ওখানে যেন জিডি আপনারা কমপ্লিট করে নেবেন। তো তারপরে তারা অপেক্ষা করতে করে জ্যামে পড়ে যাওয়ার কারণে চলে গেছে। কিন্তু তারপরে তারা আলেমরা এইটুকু সম্মান আমাকে দেখাইছে, এটা আমাকে তো না, হেফাজতের কেন্দ্রকে দেখাইছে, যেহেতু তাদের কাছে আমি একটু আবেদন করেছিলাম। তো সে ডাইরেক্ট ঢুকে বলতেছে আপনাকে আমি পছন্দ করি, কথা শুনবো না। একজন কমিশনারকে একজন নাগরিককে কথা বলতে পারে কিনা? ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত সে নিতে পারে কিনা? আসলে তো তার কমিশনার হওয়া উচিত না, তার মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত। আমার মতো আতাউর রহমান বিক্রমপুরীর মতো যে সকল সাইকো আছে হাসিনার আয়না ঘরে এবং কারাগারে এবং ফাঁসির কন্ডেম সেলে দীর্ঘদিন থাকতে থাকতে যারা সাইকো হয়েছে, তারা কিভাবে কথাবার্তা বলবে এদেরকে মোটিভেশন করার জন্য সরকারিভাবে তাকে দায়িত্ব দেওয়া হোক। কমিশনার হওয়ার সে যোগ্য না, কারণ একজন ভিকটিম বা ভিকটিমের পক্ষে লোক যখন যায় তখন তো তারা ভিকটিমকে না পেয়ে এমনি দিশেহারা থাকে। এরপর কি এই ধরনের অসহযোগিতা করা হয় এবং বেয়াদবিমূলক আচরণ করা হয় নাগরিকের সাথে। আর এরা তো আমাদের কর্মচারী, আমাদের চাকর, আমরা হলাম মনি, আমাদের চাকররা আমাদের সাথে কেন বেয়াদবি? জি, আপনার প্রশ্ন আছে? আজকে এখানে এসে আপনি কি দেখলেন এবং হাসপাতাল এবং প্রশাসনকে আপনাকে সহযোগিতা করেছে কিনা? আপনার সামনে নেন কেন? বারবার কয়বার বলছে সাংবাদিকতার সিস্টেম বুঝেন? আচ্ছা আমি হ্যাঁ, কি প্রশ্ন? এই যে এখানকার কমিশনার এবং আইনসি তরফ থেকে মানে আপনার কতটুকু তথ্য দিয়েছে এনার নিখোঁজের বিষয়ে, এখানে যে পাওয়া গেল কিভাবে একটু জানাবেন? আচ্ছা, আপনারা তো ওখানে ছিলেন, আমার সাথে একসাথেই ছিলেন। তো ওনারা যেটা বললেন যে সরাসরি পুলিশ আনে নেই, স্থানীয় কিছু লোক থানায় নিয়ে এসছে। এবার যখন আমি বলেছি যে স্থানীয় লোক আনছে, প্রশ্ন ছিল কি ছিল না ক্লিয়ার বলেন, তখন বলে সম্ভবত ফায়ার সার্ভিস ছিল। তো ডাক্তার নিশ্চিতভাবে বলেছে জনগণ এনেছে এবং বলতে সম্ভবত ফায়ার সার্ভিস থাকতে পারে। ফায়ার সার্ভিস থাকার বিষয়টা কি নয়, নিশ্চিত নয়, কিন্তু পাবলিক এনেছে এটা কি নিশ্চিত। এবং ওই শিকল তালা এখানে আছে যেটা দেখলাম, এবং এটা আপনারা ছবিতেও দেখেছেন। এবং আনার পরে তারা যে ট্রিটমেন্টগুলো দিয়েছে এইগুলো অনেকগুলো ওষুধের নাম বলেছে, যেহেতু আপনি বাংলা এডিশনের এখানে আপনি পেয়ে যাবেন, ফুল রেকর্ড তো আপনার এখানে হয়েছে। কিছু কিছু ট্রিটমেন্ট দিয়েছে, তবে তেমন বড় কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করানোর নাকি আর প্রয়োজন মনে করেন নাই, এজন্য করানো নেই। এটাই আপাতত। আপনারা কি মনে করেন যে ওনাকে ভালোভাবে পরীক্ষা করে আগে চেক আপ? অবশ্যই অবশ্যই। ওনাকে যদি স্লো পয়জন দিয়ে থাকে যে একবার, তারা তো জবাই করতে চেয়েছিল, সুতরাং জবাই যেহেতু করেনি, এমনও তো হইতে পারে স্লো পয়জন দিয়ে ওনাকে মেরে ফেলবে। আমরা ওনাকে বাংলাদেশের আজাদী আন্দোলনের একজন নেতা হিসেবে চাই। ওনার কবিতা পাঠ দেখে আমার মনে হয় আমার দাদা আবুল কাশেম সর্দার এখন বেঁচে আছেন, তিনি আমার চেয়ে বেশি যুবক হয়ে যাবেন। এত চমৎকার কবিতা উনি ইসকনের বিরুদ্ধে পাঠ করেছেন, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে পাঠ করেছেন। উনি বাংলাদেশের একজন ভূমিপুত্র। ওনাকে আমরা এমন ভাবে সুস্থ দেখতে চাই যাতে উনি আমাদের সামনে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন এবং জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। এবং ওনার যদি কিছু হয়ে যায় ইউনুস প্রশাসনের দায়িত্ব থাকবে। ঠিক আছে, আমরা এখন বাইরে যাই। বাইরে যাই, এবার থানায় চলে।
হ্যাঁ সামনে যান, আপনি সামনে যান। আমরা এখন থানায় তদন্ত করতে যাচ্ছি। হাঁটে হাঁটে যাবো না, গাড়িতে যাবো। সুজন ভাই, সোহেল ভাই, আচ্ছা আপনাদের এখানে আপনাদের মধ্যে সিনিয়র কে দায়িত্বের দিক দিয়ে? অফিসারকে একটু ডাকা যাবে? মামলা করে দেখতেছে। সামনে চলে যাও, সামনে চলে যাও, তুমি সামনে চলে যাও। মিম ভাই সবার সামনে থাকেন, সবার সামনে যান। কম্পিউটারে আমরা এখন ওসি সাহেবের কাছে যাচ্ছি তদন্ত করার জন্য। হিন্দু হোক আর মুসলমান হোক। ভাই সাইড দেন, আমার সাইড দেন ভাই। ভাইয়া কি পুলিশ? ভাই দেখেন, ওটা দেখেন। কোথায় লিখতেছে এখানে? সাইকেলটা আমি আতারম বিক্রম করি, আমি রাজাদের বাংলাদেশ পরিচয়। কথা বলবেন, বসেন, বসে কথা বলেন। সবাই নিচে নিচে থাকেন, দুটো চেয়ার ফাঁকা করে দেন, দুটো চেয়ার ফাঁকা করে দেন। সাংবাদিক ছাড়া সবাই নিচে নামান। নিচে থাকেন। এখানে কি কার্যক্রম হচ্ছে জানতে আমরা থানা থেকে যে ভিক্টিমকে নিয়ে যাবো, জি জি সেই ভিক্টিমটা অভিযোগ দিতে হবে। তাকে আমাদের থানায় নিয়ে যাবো। সাংবাদিক ভাই কই গেল? অধিযাত্রণ প্রসঙ্গ অধিযাত্রণ মানে কি ট্রান্সফার না, তাহলে কোনো জায়গা থেকে যদি কোনো আসামি বা ভাই চাপায়েন না, কাগজ নিতে হয়, থানাকে অভিযোগের সাহায্য অধিযাত্রণ শব্দের শাব্দিক অর্থ ভাই সাহায্য প্রসঙ্গ, তাহলে সাহায্যের একটা সমস্যা নেই। আইনি ভাষা। আচ্ছা, সূত্র টঙ্গী পূর্ব থানার জিডি নং 95 তারিখ 23/10/2025 জনাব যত সম্মান নিচে আমি এসআই এস.এম. মেহেদি হাসান, টঙ্গী পূর্ব থানা সূত্র জিডি মোতাবেক জিডি ভিক্টিম মুফতি লিকুল্লাহ মিয়াজি 7 বছর বয়স, পিতা মৃত আব্দুল হক, মাতা মৃত হাজির আধুনিক সদর হাসপাতাল থেকে
তাকে আমাদের নিকট হস্তান্তর করতে আপনার টিমে সাহায্য করবে। অতএব আপনার টহল টিম দ্বারা ভিক্টিমকে আমাদের কাছে নেওয়ার জন্য সাহায্য করতে মজুরি। আচ্ছা, আমি আপনাকে জানতে চাই, এটা আপনি নিবেদন করছেন এই থানার ওসির কাছে। আচ্ছা, তো আমি ওকে জানতে চাচ্ছি আইনগতভাবে মামলাটা কোথায় হওয়া উচিত? যেখানে পাওয়া গেছে এখানে? মামলা রুজু হওয়ার অনেকগুলো না না, অবশ্যই সারা বাংলাদেশের মানুষের আইন জানার অধিকার আছে না? আইন জানতে চাই। ঘটনার শুরু থেকে পাওয়া পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু বিষয়টা আমার যতটুকু পাবো আরো ভালো বিষয় হচ্ছে তার নাম্বারটা দেখুন, কথা বলুন। যিনি ভালো বলতেন তার নাম্বার কেমন আছে জানি না। আপনার কাছে নাম্বার ছিল তো? সেভ করে গতকাল আমি যখন থানায় গেছি বসে ছিল তখন আপনি কল দেন, নাম্বার অবশ্যই আপনি কল দেন, আপনি কল দেন একটু আপনার স্যারকে, আপনি তোকে পার্সোনালটা একটু দেন। পার্সোনাল নাম্বার সরকারি নাম্বার কল দেন আপনি। দেখি মাইক্রোফোনটা দিন। পার্সোনাল নাম্বারটা অন্য কাজে লাগে, বুঝছেন? আপনার নামটা কি? আতাউর রহমান বিক্রম, আমির আজলি আহমদ বাংলাদেশ। ভাই পরিচয়? না, রিংিং হবে তো। আমার সাথে আসছে। রিংিং উঠবে তো, রিংিং কেটে দিচ্ছি, লাইভ দেখতেছি মনে বসে। হ্যাঁ, না রিং না। না, আপনি কোথাও বসে আছেন? আপনার আপনি বলুন। এখানে আর কোনো কাগজ নেই, সব- এইটা এইটা দেখুন। এটা তো আমার সিসি, আমি যে আসছি আমরা তো দেখবো অফিসিয়াল সিক্রেট আইনি আমাদের আইটেম শেখা দরকার আছে। সিক্রেট আবার কি? অফিসিয়াল সিক্রেট আইন বুঝেন আমাদের সিসি কার্ডে কারা কারা আসছে আমরা এখানে ও ওকে, আচ্ছা, ওটা দেখা দরকার নেই। স্যার ওই যে কি নাম বলুন আতাউর রহমান বিক্রম। আতাউর রহমান বিক্রম পুলিশ সাহেব আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি SI SM মেহেদি হাসান ভাইয়ের কাছে জানতে চাইলাম যে বাংলাদেশের আইন কি। আমি তো একজন সাধারণ নাগরিক, আমার তো আসলে ভালো আইন জানা নেই। যে একটা হলো যে আপনারা যখন ওখানে গতকাল বললেন যে মিসিং যেখানে হয়েছে আপনার, হ্যাঁ বলুন। জি, আচ্ছা আচ্ছা, না না, আমি জানতে চাই যেখানে যেখানে কি ভিকটিমকে পাওয়া গেছে মামলা সেখানে হবে নাকি ওনার বাড়ি যেখানে সেখানে হবে? একটু প্লিজ আমাকে বলেন, এটা আইন কি, বাংলাদেশের আইন কি? আমি জানতে চেয়েছি অপরাধ না সঠিক, আমি কোনোটা জানি না, আপনি বলবেন। আপনাকে জানতে চেয়েছি, কোশ্চেন। জি জি, বুঝান বুঝান, কষ্ট করে বুঝান প্লিজ, একটু কষ্ট করে বুঝান। আপনারা তো আমাদের টাকায় আপনার বেতন হয় না, আমাদের টাকায় আপনার পোশাক হয়, আপনার বউ পোলা হয় না, আমাদের টাকায় খায়, সুতরাং একটু কষ্ট হইলেও আমাদের একটু বুঝাই দেয় প্লিজ। আমি জানতে চেয়েছি যে ওনাকে, জি জি বললাম যে জনগণের, আপনি যে বলছেন কষ্ট, আমি বলি কষ্ট তো করতে হবে জনগণের জন্য। জনগণের টাকাই তো আপনারা বেতন পাচ্ছেন, আপনার রেশন পাচ্ছেন, আপনার বউ পোলা পান, বাবা মা। জি জি, আমরা জি 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 সেটাই বলছি। এখন আপনাকে আমি জানতে চেয়েছি, না না, আপনার কষ্ট হয়ে যাচ্ছে তো তাই বলছি। আপনি বলছেন যে এখন বলতে গেলে কষ্ট হবে, এই জন্য বলছি। কষ্ট হবে এই কথা কেন বলবেন আপনি? আমি আপনাকে, হ্যাঁ আপনি বলতে থাকেন। জি, আমি লাইনে আছি, আমার ধৈর্য আছে, আমার ভাষাই গরম বা এই শক্ত, আমি ধৈর্যের সাথে কথা বলছি, রিল্যাক্সে কথা বলছি, এটাই আমার স্বাভাবিক ভাষা। আমি জানতে চেয়েছি আপনার কাছে যে কোনো আহত ব্যক্তিকে কোথাও পাওয়া গেল, মামলাটা কি ওখানে হবে নাকি ওনার বাড়ি যেখানে সেখানে হবে? আমি জানতে চেয়েছি মামলাটা কোথায় হওয়া উচিত আইনগতভাবে, কোন এরিয়াতে হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, গতকাল আমাকে বলা হইল যে পুবাইল যান আপনারা, যেহেতু
আপনাদের গাজীপুর থেকে সেই রেকর্ড আমার কাছে আছে। আপনাদের বিচারিতাটা একটু আপনাদের স্মরণ করে দিই। গতকাল যখন এখানে জিডির কথা বললাম তখন বললেন ওনাকে লাস্ট পুবাইল পাওয়া গেছে। তখন আমি বললাম যে ভাই লাস্ট পুবাইল পাওয়া গেছে, আমি পুবাইল থানায় যাবো। পুবাইল যাওয়ার পরে পুবাইলওয়ালা আবার যদি বলে যে লাস্ট লোকেশন চট্টগ্রাম দেখেছে, তাহলে কি আমি চট্টগ্রাম যাব? তখন কিন্তু আপনারা বলেছিলেন আইনত তো তাই হইতে হয়। ওইটার জন্য এটা প্রশ্ন করলাম। তো যাই হোক, আইনজীবী যারা দেখছেন আমাদের লাইভটা, আপনারা এটা বলবেন আমাদেরকে আসলে কোনটা সঠিক। আমরা আসলে আইন শিখতে চাচ্ছি প্র্যাকটিক্যালভাবে। ধন্যবাদ ওসি সাহেবকে, ওসি কি জানি উনি, ওই যে টঙ্গী ইস্ট, আপনাকে ধন্যবাদ। গতকাল কিন্তু ওনারা এটা বলে নাই, কমিশনারের উপস্থিতিতে ওনারা এটা বলে নাই। গতকাল বলেছে সেটা লাইভে আছে, সেটা লাইভে নাই মনে হয়, এটা আলাদা লাইভে আছে। সেটা বলেছিল যে আপনার আমরা বলতেছি যে এই থানায় তো জিডি হবে, বলছে এই থানায় না বা পুবাইল যাবো। পুবাইল যাবো কেন? উনি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আমাকে। শেষ করি আপনি সিসিটিভি একটা কি দেখাচ্ছে, একটা সিসিটিভি ফুটেজ আমাকে দেখাচ্ছে। দেখায় বলতেছে, আমি সেটি কথা বললাম, দেখিয়ে আমাকে বলতেছে যে এই দেখেন মোবাইলের লোকেশন। তখন আমি বললাম আপনার মোবাইলে দেখাচ্ছে, এটা মোবাইল আমি কেন বুঝবো? আর আপনার কথা বিশ্বাস করে আমি মোবাইল গেলাম, মোবাইল থেকে যদি আমাকে বলে যে আরেক জায়গায় লোকেশন দেখেছে, আমি সেখানে দৌড় মারবো? তো দেখেন এই যে আসলে যে আইন কি আমাদের জনগণকে তারা আসলে জানতেই দিতে চায় না, যাতে যেইভাবে মনে চায় ওইভাবে কি করতে পারে, বিষয়টা ঘুরেতে পারে। এজন্য এই সকল ক্ষেত্রে আমি মনে করি জনগণকে সুস্পষ্টভাবে তথ্য দেওয়ার দিক তারা বাধ্য। ঠিক আছে, এবং আলাদা থানার মধ্যে বই থাকা দরকার, যেটা জনগণের জন্য থাকবে সহজভাবে, সহজ ভাষায়। প্রত্যেক থানায় একটা বই থাকবে, কি বলেন? 24 পরবর্তী বাংলাদেশে প্রত্যেক থানায় একটা সহজ বই থাকতে হবে। একজন নাগরিক পুলিশ কি আইনি সেবা দিল নাকি তাকে ঠকাইলো, এটা যাচাই করার জন্য যেন বইটা তিনি উল্টে কিছু দেখতে পারেন। দেখেন এক এক সময় এক এক কথা, কোনটা যে আসল কথা এটা আল্লাহ ভালো জানে। এটা এই জন্য ইসলামের আইন ভালো না, তাবদীল আল কালিমাতিল্লাহ, আল্লাহর কোনো কি নাই, নরচর নাই, পরিবর্তন নেই, বাস ওই একটাই। তখন আপনি কোথায় ছিলেন যখন তাকে গ্রেফতার করা হলো এবং তাকে এইখানে নিয়ে আসা হলো? তখন মানে ওই যে লোকটাকে ধরে মানে আপনাদের দুপুরবেলা জিডি করতে গেছে, তখন জিডি নেন নাই, তখন জিডি নেন নাই। এই বিষয়ে আমি অবগত নই। এই বিষয়ে কি অবগত? আচ্ছা তুমি ছিলেন, আপনি ছিলেন দুপুরে ছিলেন? আচ্ছা ঠিক আছে। আমি রাত 12টার পরে একটা অভিযোগ হয়েছে মর্মে জানতে পারি থানা, এবং সেই অভিযোগটা তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি আমার যে যিনি মাওলানা সাহেব, যিনি তার কল লিস্ট সংগ্রহ করি, কল লিস্ট সংগ্রহ করার পরে কিছু অ্যানালাইসিস করি, তার ঘনিষ্ঠ ব্যক্তি। আচ্ছা, মানে উনাকে এখানে ফেলে যাওয়ার আগে কি আসলে পুলিশ কোনোভাবে পাইতো না? কারণ অন্যান্য ঘটনায় দেখি যে কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাবে। যে কার্যক্রম সেটা বলতে চাচ্ছি, বাকিটা আচ্ছা ওনাকে আচ্ছা লাস্ট আমি একটা প্রশ্ন করি ভাইয়া, আমি আসলে তিনটা প্রশ্ন উত্তর দিব না, একটা শেষ করলে একটা। আচ্ছা ঠিক আছে। হচ্ছে যে এটি অভিযোগটি পরপর অভিযোগটা সত্যতা যাচাই করার জন্য তার ঘনিষ্ঠ ব্যক্তির সাথে কথা বলি, তার মধ্যে তার ছেলে, আরও কয়েকজন ছিল, তাদের মুয়াজ্জিন, তার সাথে কথা বলি। আরেকটা আনিক টেলিকম ছেলেটাকে আছে আপনার কি নাম, আনিক কি নাম ওর ছেলেটা না, অনেক টেলিকম, ওর সাথে কথা বলি এবং জাস্ট তাদের সাথে টেলিটকে এন্ট্রি করার কারণে দূষণ পাই আমাদের চেঞ্জ করছে, অপারেটর চেঞ্জ, এটা আমাদের একটা হ্যাম্পার হয়ে যায়। পরবর্তীকালে তার পিছনের ইতিহাস এটা শোনার চেষ্টা করলাম, তার মোটিভটা বোঝার জন্য, এবং একটা চিঠি আমি দেখতে পেলাম, সেটারও একটু বিশ্লেষণ করলাম, ভাষা, হাতের লেখার ধরন, কী জানাতে চাচ্ছে, কী বোঝাতে চাচ্ছে, পিছনের আর্থিক ঘটনা আছে, সবগুলি শুনলাম। শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, তবে কিছু একটা ঘটতে যাচ্ছে। কে বা কারা ঘটনাটা ঘটে বোঝা যাচ্ছে না। মানে আপনার চাচেই ছিল ঘটনাটা, বুঝতে পারছেন? মানে ভাষা একটু অভিযোগ, এই যে চিঠির ধরনটা। আপনাকে একটু বিনয়ের সাথে জানতে চাই, আর্ট করা হলো, ছবি আর্ট, এর আগে বলছে আগুন দেবো, আগুন দিয়েছে, রাইট? এই আগুন দেবো, আগুন দিয়েছে। আমার প্রশ্ন শেষ করি, জাদু করবে, জাদু করে বাপ বেটার মধ্যে ডিভাইড করেছে, এটা আগে হুমকি দিয়েছে এবং পরে এটা বাস্তবায়ন হয়েছে, করে ফেলেছে। আচ্ছা, এরপরে বললো নিয়ে গিয়ে গুম করে নিয়ে গিয়ে কি করবো, জবাই করবো। মানে আপনার কেন মনে হইলে বড় কিছু হবে না? মানে ওই ওরা কি আপনাদের কাছে ছিল, মানে আপনার হুমকি টুমকি দিয়েছেন যে তাড়াতাড়ি তদন্তকারী কর্মকর্তা, না এইটা কেন মনে হইলো বড় কিছু হবে না একটু জানতে চাচ্ছি। সেটা বলি, আমি কিন্তু তদন্তকারী কর্মকর্তা হিসেবে নাকি আপনার ওহি বা ইলহাম, আমাদের কিছু অভিজ্ঞতা থাকে, এগুলো সব পুরো শেয়ার করা যায় না। মামলা তদন্ত না একটু না, মানে আপনি যখন একটা বিষয় তদন্ত চলে তখন ওই বিষয়ে কোনো কথা বলা যায় না। যেটা ঘটেছে এটা কি বড় কিছু মনে হয় কিনা ভাই? যেটা ঘটেছে এটা আমি আমার এখান থেকে যতটুকু জানছি না, আমি সেটা বলবো কেন, যেটুকু আমি পেয়েছি তা আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, এই বিষয়ে তারাই
আমার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আচ্ছা, ওনার বয়সের 60 লেখা হয়েছে জিডিতেও, একটু শেষ করি, যেহেতু 60 লেখা হয়েছিল, পরবর্তীতে আমি যেটা ওনাকে দেখলাম এবং ওনার আরেক আত্মীয়ের মধ্যে জানলাম, বলে যে 70-এর কাছাকাছি হবে বয়স, এখন 60 দিয়ে ফেলছে। না, এটা আপনি চেঞ্জ করতে পারছেন। শেষ করি। তো 70 একজন ডায়াবেটিসের রুগী, তাকে 24 ঘন্টা না খাওয়া রাখা হয়েছে, তাকে পয়জন ব্যবহার করে কিছুটা, পুরোপুরি না, কিছুটা অবচেতন টাইপের করা হয়েছে, তার হাতে বোতল দিয়ে পিটিয়েছে, আর মাথায় আগে থেকেই অপারেশন, কানের পাশে অপারেশন। এইরকম বয়সী একজন মানুষকে এটা করা হইলো, আপনি আগে থেকে বুঝেছিলেন যে বেশি বড় কিছু হবে না, সামান্য কিছু হবে। এখন আপনার ওই ধারণা অনুযায়ী কি আপনি পাইছেন নাকি বড় কিছু হয়েছে? বড় কিছু হবে না সেটা বলি, আমরা ধারণা করতেছিলাম এখনো প্রাথমিক পর্যায়ে আছে তদন্তটা কমপ্লিট হলে বুঝতে পারবো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমি শুধুমাত্র আজাদী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি না, এই মুহূর্তে বাংলাদেশে যত কোটি তৌহিদি জনতা আছে আমি তাদের প্রতিনিধি। কারো দ্বিমত আছে? তৌহিদি জনতার প্রতিনিধি, এবং তার ছোট ছেলে এখানে আছে। তার বাবা আমাদেরকে বলেছে যে তার বড় ছেলে খুবই ভালো ছেলে, কিন্তু ইসকন জাদুর মাধ্যমে তাকে পুরোপুরি বশীভূত করে রেখেছে। যা কিছু করবে তার ছোট ছেলেকে সাথে নিয়ে যেগুলো করি, বড় ছেলে পাশে থাকলে থাকলো, দুইজনের দ্বিমতের ক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্য হবে। আমি বলিনি নিয়েছেন, কিন্তু অনলাইন করেছেন ওরটা করেন নাই। অনলাইন কি করছে? যদি অনলাইন করা হয়নি, এটা তো অভিযোগ কখনো অনলাইন হয়নি, কোনোটাই অনলাইন হয়নি। আচ্ছা, রাইট, ঠিক আছে, আমি ভুল তথ্য পাইছি, এটার জন্য আমি দুঃখিত। আচ্ছা, তথ্য ভুল ছিল। কি বল, তো এবং আমাদের কাছে উনি গুম হওয়ার আগের একটা ভিডিও আছে, যে ওনার ভিক্টিমের। আচ্ছা, এটাও আমরা ই করবো। এটা হলো, আমি কিছু লোক পাঠাইছিলাম, উনি আমার কাছে আবেদন করছিল, উনি না, তুমি করছিল না আবেদন, মানে উনি মনে করতেছিল আল্লাহ আমার সাথে আছে, আমাকে কে করে ফেলবে, মানে একটু আল্লাহর উপর ভরসা তার অনেক বেশি। জি, তো এটা আমার ক্ষেত্রে হয়। দেখেন, আমিও কিন্তু এখন জিডি করি না, সবাই প্রেশার দিচ্ছে, আমাদের প্রেশার দিচ্ছে, প্রেশার দিচ্ছে, মুরব্বীর প্রেশার, তুমি আগে জিডি করো, তারপরে তুমি যেখানে যাও। কিন্তু আমিও কিন্তু কিছুটা ব্যাপার হয় চলতেছি, করবো করে করা হচ্ছে না। আমি গুম কমিশনে এখনো নিজের কাগজটা জমা দিতে পারিনি, আমি আমার মনে টেনে করার এখনো সুযোগ পাইনি। মানে করবো করে যখন ক্লান্ত হয়ে যায় বৌদির কাছে চলে যায়, কারণ এমনি 2 দিন সময় পেলে 2 জন ভাগে কম পড়ে যায়, তো যার কারণে নিজের কাজগুলো করা হয় না। ব্যাপার হইতে পারে আমার, মানে উনি ওই ধরনের, এবং ওনার যে কবিতা পাঠ দেখে মনে হচ্ছে যেন আমি বুড়ো হলে মনে ওনার মতো হবে। আমার শেষ করি, আমার বাড়ি পটুয়াখালী, তার বাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আপনার ওনার যে কি কোম্পানি ছিলেন উনি, ওই ভিডিওতে উনি বলেছেন যে ইসকন যে ক্ষতিগুলো ওনার অলরেডি করেছে, হ্যাঁ, সেগুলো জাদুগ্রস্তই করা। ওনার বড় ছেলেকে জাদু করেছে, ওনার ছেলে ভালো কিন্তু জাদু করেছে। শেষ করি, জাদু একটু সম্পর্ক, এবং তার চিকিৎসার প্রয়োজন। গতকালের মতো যে আবার 2টা মামলার যেন না গড়ায়, তার বড় ছেলে যা বলবে আপনি সব লিখবেন, কিন্তু মামলা এন্ট্রি করবেন, এটা আমাদের পক্ষে অনুরোধ। আমার কোনো লেখা কাজ না, এটা আপনার অফিসারকে জানাবেন। আপনারা যাবেন না, আমি এখন যাবো না, আমি বলে দিচ্ছি। আমি বলি, তার প্রতিনিধি যাবে তো বলি, আমি আসার আগে আমি তার এই ছোট ছেলেকে নিয়ে এখানে থাকবো, এই ছোট ছেলে যাবে তারপরে, এবং তার কাছ থেকেই তার সাথে আপনার কথা বলাই দেবো। এখন আমি বলিনি, আমি তাহলে ওসিআর কাছে ফোন দেন, আবার কথা বলছি। না, আপনি একটু ফোন দেন, আমারটা ধরে নিতে। না, কি বলেন? আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই পৌঁছে সম্মিলিতভাবে পরামর্শক্রমে আমরা রেজাল্ট লিখব, কিন্তু এর আগে যেন রেজাল্ট লিখে ওই গত রাতের মতো বিশৃঙ্খলা না করা হয়, এটুকু এনশিওর করেন। এটা আপনি ফোনে যোগাযোগ করে কথা বলেন, আমি কি করবো বলি, আমি ওনার ছোট ছেলেকে সাথে রাখবো, এবং সাথে রেখে অথবা রাখবো না, আমি এলাকায় তদন্ত করবো, তারপরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মুরব্বী হিসেবে মোদিকে নিয়ে একটা কথা বলি, আব্দুল্লাহ অথবা তার ছোট ভাই, আপনাদের যারা আসছেন তার শুভাকাঙ্ক্ষী এত পরিশ্রম করতেছেন প্রথম থেকে আপনাদের লাইভে, এবং আপনাদের এসে কিন্তু আজকে আমরা এত তাড়াতাড়ি এটা পাইছি, নাহলে আল্লাহ ভালো জানে যে কি অবস্থা হইতো আমাদের এলাকার সবাই, এত লোক মর্মাহত ব্যাপারটা নিয়ে। অতএব এটা এনশিওর থাকেন যে আপনাদের পরামর্শ ছাড়া তারা 2টা ছেলে এজাহারে যুক্তিসঙ্গত এজাহার তৈরি করলেই তো তারা সাইন করবে। ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করা বা কোনো প্রলোভন দেওয়া, এরকম ঘটনা আব্দুল্লাহ এবং তার ছোট ভাই, 2 ভাইয়ের সম্মতিক্রমে হবে, এটা আমরা দায়িত্ব দিতেছি, অসুবিধা নেই। এবং টেন্টি যে মসজিদের সমাজবাসী, ওই সমাজবাসীও আমাকে বলছে যে সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে তাদের সাথে যেন সহায়ক ভূমিকা পালন করে, ওনাকে নিয়ে ট্রিটমেন্ট দেন, আর আমরা একটু তদন্ত করে আসি। আচ্ছা, আমি একটু কথা বলবো, অথবা আপনি একটু পরে আপনি কি এখানকার আমরা কিছু তদন্ত করে গাড়ি
তদন্তকারী কর্মকর্তা এই মামলার বর্তমান মানে এখনো মামলা হয়নি, আমি মামলা তদন্ত কর্মকর্তা। আচ্ছা, তাহলে একটি অভিযোগের প্রাথমিকভাবে এই ভিকটিমকে নেওয়ার জন্য থানা থেকে আমাকে পাঠানো হয়েছে। আচ্ছা পাঠানো হয়েছে। এখানে কিন্তু আপনাদের যে গাজীপুর থানার ওসি উনি অবৈধভাবে অন্যায় উপায়ে টঙ্গী থানা গাজীপুর টঙ্গী থানার যে ওসি আছে পূর্ব থানা অন্যায়ভাবে এবং ভিকটিমের অভিযোগ অন্যায়ভাবে তিনি যে অন্যায়ভাবে তিনি কি করছে আমার বড় ছেলেকে যে কিনা জাদুর মাধ্যমে যে পাগল বানানো হয়েছে এবং তাদেরকে বশীভূত করছে, যেটা কামাখ্যা হিন্দুরা যে কাজটা করে, তারা জাদু করে কালো জাদু করে বিভিন্ন কুফরির মাধ্যমে, তার বক্তব্যকে আপনার রেকর্ড এখানে চালাতে চাচ্ছেন, তার বাবার পক্ষে চালাতে চাচ্ছেন, এটাকে আপনার চালাবেন কি অথবা হাওয়া এই বিষয়ে আমি অবগত নই, এই বিষয়ে আমি আমার কথা বলার ওসি সাথে কল দেন, আমরা একটু জানতে চাই। আপনার সঠিক নাম্বারে আবার কোন ধর্মে মনে হয় তোমার লাইভ একবার এটা তদন্ত হোক, আপনারা কন্টিনিউ এটা একটু যেটা আমার সাথেই আপনারা কন্টিনিউ আচ্ছা। আপনাদের অনুরোধ। এই এলাকায় যারা আছেন জি আপনাদের প্রতি অনুরোধ, বিষয়টা তদন্ত করে যত তথ্য পাবেন জি আমরা যেতে যেতে টেক্সট করে আমাদের জানাবেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি এখন স্পটে যাব যে ঘটনা হ্যাঁ, ঘটনা যেখানে ঘটেছে ওইখানে যাব, যে যাচাই বাছাই করবেন, যারা প্রত্যক্ষদর্শী তাদের ভিডিও পাঠাবেন আমাদের কাছে। ভিডিও না না, যেখানে ঘটেছে ঘটনা গেছিলাম প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিজে আমাদের সাংবাদিকরা সামনে এই বন্ধই না এলাকা হুজুর মহোদয় হ্যাঁ আমরা প্রশাসনের দায়িত্বে যাচ্ছি, আমরা প্রশাসনের হেফাজতে আমরা এখন টঙ্গী অভিমুখে রওনা হচ্ছে। এখান থেকে কিছু প্রসিকিউটর মেনটেন করে এখান থেকে রওনা হচ্ছে। আপনারা সাথে থাকুন। প্রশাসন যাচ্ছে স্পটে আমাদের যায়, এখানে নিজে যায় তদন্ত করার দরকার ছিল। আচ্ছা, ওইখানে তেমন থাকার কথা ওই যে পরে ওই স্পটে ওনারা যারা ওখান থেকে নিয়ে আসছিল তারাই কথা বলছে। আচ্ছা যেটা বোঝা যাচ্ছে দুই ভাইয়ের কাছে দায়িত্ব না দিয়ে নিজে ঠিক আছে, নিজে যেতে হবে। আমরা এখন থানা যাবো না হাসপাতাল? স্যার আমরা কি এখন থানা যাচ্ছি না হাসপাতাল? থানা যাবো না? থানা যাবো? থানায় কাজ কি আমাদের? হ্যাঁ তো কাজ নেই। নিয়ে আসতে প্রথমে হাসপাতাল ওই লোকটা একটু ওই লোকের সাথে কথা
ভাই সাইড দেন সাইড দেন। সাংবাদিক সাংবাদিক অ্যাম্বুলেন্সে যেতে হবে। শিয়াব ভাই ঢুকে ঢুকে দেন বাংলা এডিশনে। নামাজটা পড়ে নাও। আমরা এখানে কথা হবে না। ভাই সম্রাট ভাই সামনে ফাঁকা করেন, পিছনে গে সামনে গে। এই যে এখানে এখানে দাঁড়ান, এখানে ছোট ভিডিও করেন আলমী ভাই, আমার একটা ভিডিও করেন লাইভে চলে। প্রিয় দেশবাসী, আমি বারবার বলতেছি যে ভিকটিম নিজে বলেছেন যে তার বড় ছেলেকে ভিডিও 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 করেন, সবাই ভিডিও করেন। ভাই আওয়াজ করেন প্লিজ, একটু বুঝুন, একটু এদিকে আসেন। একটু আসতেছেন। তার বড় ছেলের ব্যাপারে বারবার বলেছেন তিনি যে ইসকন জাদু করে তাকে বাপ বেটার মধ্যে ডিভাইড তৈরি করে ফেলেছে। তো আজকে পুলিশ বড় ছেলেকে টাকা দিয়েছে এবং দেখেছে এই ভাই, উনি নিজে আমাকে জানিয়েছেন। এখন উনি বলবেন যে কোথায় দিয়েছেন, কত দিয়েছেন বা কি, এটা বলেন, জোরে বলেন। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দেন। জি, আমি মোহাম্মদ মাসুদুল হাসান নূর। ঢাকা এই যে সাইলেন্ট করুন, আপনার সাথে আলাদা বললাম, দ্রুত করুন। দ্রুত ফাস্ট করো, ও তো অফিসিয়াল মিডিয়া, ওকে একটু শুনতে বেশি।
তো বিষয়টা আমি আবার বলছি, গাজীপুরেও কিন্তু জিডি করার ক্ষেত্রে মিসগাইড করার জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে বিষয়টা আমাকে প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের যেই ভাইরা রয়েছে তাদের কাছে উনি একটি ভিডিও বক্তব্য দিয়েছেন, কে ভিকটিম নিজে গুম হওয়ার আগে যখন উনি আশঙ্কা করেছিলেন ওই সময়টায় ওনার ছেলে প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের কাছে অভিযোগটা করে, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিষয়টা আমাকে জানায়। আর তখন আমি বলি যে সরাসরি ওনাকে যোগাযোগ করতে বলেন, আমার ফোন নাম্বারটা দিয়ে দেন। তখন প্রোটেক্ট আওয়ার সিস্টার্স তাকে একই কথা বলার পরে উনি আর আমাকে ফোন করে নাই। তখন প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের পক্ষ থেকে একটা টিম যায় ওনার মসজিদে, যাওয়ার পরে ওনার একটা সাক্ষাৎকার নেয়। সেই সাক্ষাৎকারে উনি স্পষ্টভাবে বলেন যে ইসকন কী কী ক্ষতি ওনাদের করেছে। একটা হলো জিনের মাধ্যমে জাদু করেছে এবং ভয়ানক রকমের জাদু করেছে। এখন আমরা যেহেতু সবাই মুসলিম আমরা বিশ্বাস করি, কিন্তু নাস্তিকরা এগুলো কী করে না বিশ্বাস কারণ আমরা আমাদের জন্যই বলছি, ওদেরকে বিশ্বাস করানো আমাদের জন্য কেউ না, জরুরিও না। কোরআনে আল্লাহ জাদুর কথা বলেছেন না, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কাজ করে না। যেমন বন্ধুকে গুলি করা যায়, আল্লাহর ইচ্ছা হইলেই মরবে না, কি মরবে না। জাদুটাও এরকম, এটা আসবাব সবব কারণ। তো যাই হোক, এই জাদুর মাধ্যমে বাপ বেটার মধ্যে কি করছে ডিভাইড করছে। আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইড করার জাদু এটা কোরআনে বলা হয়েছে। তো সেখানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইড করা যায়, সেখানে আপনার বাপ বেটার মধ্যে জাদুতে কি করা যায় ডিভাইড করা যায়। তো ডিভাইড স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইড করে ক্ষতি করে। আর এখানে জাদু করে ক্ষতি করছে কার মধ্যে? বাপ বেটার মধ্যে। বড় ছেলে বাবার সাথে থাকে না, আলাদা থাকে। এমনকি যেদিন উনি গুম হয়েছিল ছেলেকে যখন জানানো হয়েছে সে বলছে আমি কি করবো, নির্লিপ্ত ছিল। পরবর্তীতে যখন আমরা মজবুতভাবে জিডি করব, প্রশাসন তাকে ব্যবহার করেছে এবং আজও প্রশাসন তাকে সাথে করে কি নিয়ে আসছে। এবং আমাকে একজন বললো যে হুজুর আমাদের কিছু ভাই পুলিশ তাকে টাকা দিয়েছে সচক্ষে দেখেছে। তো কে দেখেছে? তখন আমি বললাম ওই লোকটাকে আনেন। তো এখনও আমি ওনার কাছে এখনো পুরো শুনি নেই, উনি নিজেই বলবেন ওনার পরিচয় দিয়ে যে উনি দেখেছেন কিনা, কীভাবে দেখেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান মুন। আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান মুন। আমরা নীলফামারী থেকে এসেছিলাম কয়েকজন এই পরিস্থিতিটা দেখার জন্য, যে হুজুরকে যেহেতু এখানে গুম করে এখানে নিয়ে আসা হয়েছে, সেই সুবাদে যখন শেখ ওখানে গেলেন একজন ভ্যান্ডারের ইয়েতে চেম্বারে, ওখান থেকে ফেরার সময় আমরা দেখলাম যে দুজন দায়িত্বশীল পুলিশ অফিসার ছিলেন, ওনারা অটো করে চলে যাচ্ছিলেন। তো সেই মুহূর্তে যিনি বড় ভাই, মানে শেখের বড় ভাই, বড় ছেলে আর কি, তো ওনার হাতে পুলিশ পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন। টাকাটার এমন খুব বেশি হলে 700-800 টাকা বা 1000 টাকার মতো হতে পারে, 200 টাকা নোট ছিল, আর টাকাটা একটু মোটা ছিল আর কি। তো আমি সাথে সাথে আবার ওনার ছোট ছেলেকে বললাম যে ভাই আপনার বড় ভাই কিসের টাকা নিলেন? তো উনি বলছেন যে আমি তো আসলে ঠিক বলতে পারবো না, তবে উনি জাদুগ্রস্ত আর উনি আসলে মেন্টালি ফিট না। তো এতটুকুই আর কি। তো আমার সাথে ওখানে আরও কয়েকজন ছিলেন, মানে মোটামুটি যারা পেছনের দিকে ছিলাম আমরা অনেকেই দেখেছি। তো এই বিষয়টা আমি পরবর্তীতে জানাই, তো সেই সুবাদে আর কি। আরেকটু বলি, আমরা যেই গাড়িতে করে এসেছি সেই গাড়িটা যেই ভাইয়ের যে নিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, উনি নিজে বড় ছেলেকে 10,000 টাকা দিয়েছেন খরচ করার জন্য আসার সময়। তো এখানে এসে তো বেশিক্ষণ হয়নি, আমিও তো একটা খরচ করার সুযোগ পাইনি এখনো। তো ওই 10,000 টাকা তো এখন শেষ হওয়ার কোনো অপশনই তৈরি হয়নি। সুতরাং এমন যদি পুলিশ ব্যাখ্যা দেয় যে ওর টাকার প্রয়োজন ছিল তাই দিয়েছে, এটাও কি না সত্য না। এজন্য আমি বারবার বলছি, দেখেন এটা আল্লাহর রহমত যে এখানে সাক্ষী পেয়ে গেছে। দেখে আপনি একাই দেখেছেন? আমি দেখছি, আমার সাথে আরও তো ওখানে কয়েকজন ছিল, আমি তো সবার চেহারা চিনি না। আচ্ছা আচ্ছা, তারা সবাই বিষয়টা খেয়াল করছে। জি জি, এবং আমরা সাথে সাথে সবাইকে জানাইছি। পুলিশের নামটা খেলছে? পুলিশের নাম কি? নাম তো ঠিক বলতে পারবো না। দেখলে চিনবেন? মানে অটোটা যাচ্ছিল, তো উনি অটোর সামনে বসছিলেন, ওই সামনে থেকে টাকাটা এইভাবে দিলেন আর এনে নিয়ে সাইডে গিয়ে টাকাটা পকেটে। যাই হোক, তো এই ছেলেটাকে আমরা দোষ দিচ্ছি না, কারণ ছেলেটা জাদুগ্রস্ত, বারবার বলছি। সে তার বাবা মা মানে মানুষকে বলতেও চায় না যে তার ছেলে জাদুগ্রস্ত, তাদের সাথে যে খারাপ একটা সম্পর্ক হয়েছে এটা বলতেও। এমনকি তার ছোট ভাই কালকে বারবার বিষয়টা এড়িয়ে যাচ্ছে যে, এবং বললেও কানে কানে বলতেছে, এটা ফোকাস করতে চাচ্ছে না, জানাতে চাচ্ছে না। কিন্তু আমি দেখতেছি এটা গোপন রাখলে বড় ক্ষতি হবে, বড় ক্ষতি হবে, এই জন্য এটা প্রকাশ করে দিলাম। তো এই জন্য এইভাবে বড় ছেলেকে ব্যবহার করে যদি প্রশাসন কিছু করতে চায়, এটা সুযোগ তো ওই জনতা হতে দেবে না ইনশাআল্লাহ। এই লোকটা শুধুমাত্র ওই পরিবারের না, আমাদের পুরো দেশ ও জাতির উনি সম্পদ। যেরকম কবিতা লিখেছেন দেশের পক্ষে, এটা অতুলনীয়। যেমন ধরেন কাজী নজরুল ইসলাম, উনি কিছু তো ওনার পরিবারের না দেশের।
তো এরকম ইনিও একজন ভালো আলেম, ভালো একজন কবি, ভালো একজন দার্শনিক, উনি আমাদের দেশের সম্পদ, দেশের সকলের অধিকার আছে, ন্যায় সঙ্গতভাবে ওনার পাশে ওনার পক্ষে লাগে। আসসালামু আলাইকুম। এই যে আপনার বড় ছেলেটা একটু প্রবলেম আছে, জাদুগ্রস্ত, পুলিশ বড় ছেলেটা আছে। এইটা আবার আপনাদের কয়েকজন লোক দেখছে, তো আমি সাংবাদিক জন্য ওদের সাক্ষাৎকার দিয়ে দিলাম, যে ওরা কে কে দেখছে তারা একটু সাক্ষাৎকার দিয়ে দিল। এখন যে পুলিশ আসছে, যে অটোই করে বললো, তাহলে যে পুলিশ ওখান থেকে আসছে সেই পুলিশ। হ্যাঁ, এখন পুলিশের কাছে তো যায়নি, টাকা দিয়েছে বড় ছেলেকে, বড় ছেলেকে একজন তাকে, হ্যাঁ বড় ছেলে জাদুগ্রস্ত আসতে 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 কারা কথা শুনছে, পুলিশ যাবে তাই আর পরে নিয়ে এসছে পুলিশ, আমাদের সাথে আসেনি, পুলিশের সাথে আসছে। এখন ওই জিডির মধ্যেও পুলিশ ঝামেলা করেছে, যে বড় ছেলে জিডি নেব আমরা, ছোট ছেলে বাপের সাথে থাকে, ছোট ছেলে জিডি নেবে না, বড় ছেলে থাকে, এটা ছোট ছেলে জিডি, এই বাপের সাথে থাকে। আর ও মামলা বন্ধ করে এখন আর দরকার নেই, এটা লাইভের কিছু না, এটা তো স্বাভাবিক নিজেদের কথা বলছে, ছেলে বেশি কথা বলবে না। মেইনলি এখানে হওয়া দরকার, ওরা ওদের মতো লিখতে চাইছে কিন্তু ওটা ব্যর্থ হয়েছে, এখন ওরা বলতেছে গাড়ি যাতে আবার একটা আলোচনা করতে হবে, কিন্তু ইনশাল্লাহ সফল হবে, আমার লেগে থাকবে। ও এখানে একটা কাগজ জমা দিয়েছে থানার কাছে, আবেদন করেছে আমরা নিয়ে যাবো। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের আইন কী বলে, আইনে কি এটা আছে যে ভিকটিমের বাড়ির এলাকায় মামলা হবে নাকি যেখানে ওখানে পাওয়া গেছে? আমার জানা মতে যেখানে পাওয়া গেছে ওখানেই মামলা। গতকাল ওরা এই ক্ষেত্রে কি বলছে জানেন, যে যেখান থেকে উনি তো পুবাইল থানা থেকে হারাইছে, লোকেশন পুবাইল দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি বললাম তাহলে পুবাইলে যাওয়ার পরে যদি আরেক জায়গায় লোকেশন থাকে তাহলে সেখানে করবো, মানে এই আইনের যে আসলে মেইন কোনটা এটাই কি বলে ওখানে তো মিসিং, এরপরে যেখানে পাওয়া যায় ওখানে মামলা। লাইভ বন্ধ হতে বলছে, বন্ধ করবো, হ্যাঁ লাইভ বন্ধ হতে বলছে। এখন এটা আসলে আমরা ক্লিয়ার না, সামনে জানবো, কারণ আইনের ব্যাখ্যা আমাদের জানা দরকার। এখন এটা ইনশাল্লাহ এখানে হোক আর ওখানে হোক, আইন তার নিজস্ব গতিতে চলুক। না এখানে আর হচ্ছে না, ইনি ওই ওসির কাছে জমা দিচ্ছে, তারপর আমি একটু এখানে যাবো, যে জিজ্ঞেস করবো যে আসলে আইন কি। মানে আমার কথা হচ্ছে তারা এক এক সময় এক একটা বলে, যেটা রিয়েল যেইটা আইন সেটা বললে হয়ে যায়। মানে এটা এক ধরনের লুকোচুরি শুরু থেকে করে আসতেছে এটা নিয়ে। ওইখানে তো রয়েছে, আমি দেখা করতে চাইছি, এখনো আমি ভাড়া দিচ্ছি না আর কি, বুঝা গেল। আমরা বলছে এইদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, বলছে না এইদিকে, আমার বলছে আমি চিনি না, এখনো আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের লোকাল কাউকে নিয়ে হ্যাঁ জি হিসাবের সাথে দেখা করার জন্য আমাদের লোকাল এখানে তো লোকালরাই সবাই ছিল, এবার নিচে দেখলাম পুলিশ আছে, পুলিশদের বললাম যে ওসি সাহেব কোথায়, আমি কথা বললাম, এইটাই, এমনি অন্যভাবে আর আগানো হয়নি। বুঝে বললো যে আমি আসতেছি, এখন সবাই তো লোকাল, সবাই লোকাল হলেও মুখ এবং ব্যক্তিত্বের একটা প্রভাব আছে। বুঝে বলতেছে আমি আসতেছি এবং আমি লোক পাঠাচ্ছি, এখন কাকে যে বুঝে পাঠিয়েছে সেটা আমাকে বলে নিতে হবে। আপনার কাজটা সহজ হবে, আর এরকম সাধারণ হবে না, বুঝতে একটু আপনি বসার ব্যবস্থা করেন এই ওসির সাথে। হ্যাঁ হ্যাঁ এই কথাটা বলে। আচ্ছা আসুন না, আমি তো একটু আগে আসলাম, কারোর সাথে দেখা হয়নি, শুধুমাত্র এই হাসপাতালে যারা হঠাৎ করে উপস্থিত এবং শুনলাম যে মামলা লিখতেছে, ওখানে আমি জানতে চাইছি যে মামলা লিখতেছেন, বড় ছেলেকে টাকা দিয়ে মামলা লিখে নেবেন, তা তো হবে না, আমাদের পাশে সামনে বসে মামলা লিখতে হবে। তখন বলছে না মামলা লিখতেছে না, সে দৌড়ে চলে গেল, ওই যে ফাইলটা দেখতে দিল না আমরা একদম স্যার, ফাইলটা দেখতে দিল না, চলে গেল। পরে
বললো যে এখানে মামলা আমরা করতেছি না, আমরা ওখানে নিয়ে যাচ্ছি আবেদন করে। মানে লুকোচুরি যতই করতে থাকে তারপরে হচ্ছে। মাহমুদ বলছিলাম কেমন আছেন? ভালো আছেন না? কোথায় আছেন? হাসপাতাল আসতেছেন? ও কোন জায়গায় আছেন? জি জি হাসপাতালের সামনে আমি ভিতরে আসছি, ভিতরে আমি ওদের রেজারে বলছি টপনা কমলে চলতে পারে। ওরা তো খুব সহজে ধরা দেবে। জি জি হুজুর বলছেন লোক পাঠাচ্ছি, এখন হুজুরের পক্ষ থেকে কেউ আমার সাথে দেখা করেনি, যার কারণে আমি কাকে কি বলবো। আমি হুজুর করে অন্য হুজুরের অন্য হুজুর কারা বলে সবাই যদি কাজটা করলে মোটামুটি আমাদের হুজুরকে আপনি জিজ্ঞেস করেন, আপনার জিজ্ঞাসার ভূমিটা আলাদা হবে, সে হয়তো কিছু বলতে বাধ্য হবে। সাংবাদিক ইলিয়াসের লোক। মাথা গরম রাখতে হবে না। জি জি দেশের যে অবস্থা, মাথা গরম রাখলে আরো মানে পাগলামি করে। জি জি কাম করতে হবে ঠান্ডা মাথায়। অঞ্চলে আমরা অনেক কাজ করি, এটা কোনো পাগলামি করি না। আমাদের কাছে সিস্টেম আছে। আপনারা সবাই থাকেন তো পুলিশের সাথে আমরা ভাই এখানে লাইট দরকার নেই ঠিক যাও কি করে আচ্ছা না আমাদের ঢাকা থেকে আসছে আমাদের। আপনি থাকেন আমার সাথে। আচ্ছা উনি আজাদের আমি আমার সাথে পার্সোনালি বলবো, পার্সোনালি বসার পরে এরপরে যাওয়ার প্রয়োজন হয় যাবো। ওকে বুঝিসার ওইদিকে যাচ্ছে না, প্রথম পার্সোনালি আমি একটা আলাপ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর উনি যদি বলে যে আমরা সবাই মিলে বসবো।